দেশের বিশিষ্ট ব্যবসায়ী আরাফ চৌধুরী একমাত্র মেয়ে মিলিকে বাঁচাতে গিয়ে হসপিটালে ভর্তি আছে তারই বডিগার্ড ঈশান নামের ছেলেটা। শহরের সবচেয়ে বড় হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে ছেলেটা। শেষ খবর পাওয়ার পর্যন্ত ডক্টর জানিয়েছেন অবস্থার কোনো উন্নতি নেই, তবে তারা যথাসাধ্য চেষ্টা করেছেন। সার্জারি করে গুলিগুলো বের করে নিয়েছে। বর্তমানে ছেলেটা আইসিইউতে আছে। ডক্টর আরও জানিয়েছে 24 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে আর কিছুই করার থাকবে না তাদের। সংবাদ পাঠিকার মুখে এমন কথা শুনে মিলি একটা চিৎকার দিয়ে উঠল। তারপর ফ্লোরে একটা ফুলদানি ছুঁড়ে মেরে আব্বুকে রাগী কণ্ঠে বলতে শুরু করলো, আমি তোমাকে বারবার বলেছিলাম আমি ঈশানকে দেখতে যাব। আমার জন্য আজকে ছেলেটার এই অবস্থা, আর তোমরা কিনা আমাকে ওর কাছে যেতেই দিচ্ছ না। আসলে তোমরা বড্ড বেশি স্বার্থপর আব্বু। নাহলে একটা ছেলে হাসপাতালের বেডে পড়ে আছে আর তোমরা তাকে রেখে আমাকে বাড়ি অব্দি করে রেখেছো, বাড়িবন্দি করে রেখেছো তোমরা। মামুনি, তুমি বড্ড পাগলামি করছো। তুমি বুঝতে পারছো না যে বড় বিপদ তোমার জন্য যেখানে সেখানে ওত পেতে বসে আছে। আজকে ওই ছেলেটার জন্য তোমাকে বাঁচাতে পেরেছি, এটা ঠিকই, কিন্তু এখন যদি তুমি পাগলামি করে বাসা থেকে বের হও তাহলে তোমাকে অনেক বড় বিপদে পড়তে হবে। তাই দয়া করে এখন পাগলামি করো না। আমি কথা দিচ্ছি, ঈশানের জ্ঞান ফিরলে ওর সাথে আমি যে করেই হোক তোমার ওকে দেখা করাবো। আমি তোমার কথা শুনে অবাক হয়ে যাচ্ছি আব্বু। একটা ছেলে আমাকে এমন করে বাঁচিয়েছে, মৃত্যুর সামনে নিজেকে ঠেলে দিয়েছে, নিজের কথাটা দ্বিতীয়বার ভাবেনি। টাকার জন্য ছেলেটাকে নিজের জানটা তোমার কাছে বিক্রি করে দিয়েছে। তোমার এরকম কর্মকাণ্ডে আমি একদম অবাক হয়ে যাচ্ছি। আজকে ওর জায়গায় যদি আমি মারা যেতাম তাহলে কি করতে তোমরা? মামুনি, তুমি কী সব বলছো? মামুনি, এমন কেন হবে? তাছাড়া আল্লাহর রহমত যে ওর মতো একটা ছেলে তোমার পাশে ছিল, আর সেই জন্য তুমি বেঁচে গিয়েছ। নাহলে আজকে তোমাকে আমরা জীবিত অবস্থায় দেখতেই পারতাম না। আমিও সেটাই বলছি আব্বু, তোমার উচিত ছিল ওকে একটাবার দেখতে যাওয়া। তোমরা কি সেটা বুঝতে পারছো না? বডিগার্ড বলে কি ও মানুষ নয়? তোমরা টাকা দিয়ে কি ছেলেটাকে একদম গোলাম করে রেখেছো? ওর লাইফের সেফটি তোমাদের দিতে পারতো না? আরাফ চৌধুরী কিছুক্ষণ চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মিলি হাতের কাছে যা পেল সেটাই এলোমেলোভাবে ছুঁড়ে ফেলে দিল। তারপরও আপুর থেকে কোনো রেসপন্স পেল না, তাই একটা সময় রুমে চলে গেল। মিলি দরজা আটকে দিয়ে কান্না করতে লাগলো। মেয়েটা বালিশে মুখ গুজে নিতেই বলতে আরম্ভ করলো, সরি, আমি বুঝতে পারিনি এমন কিছু হয়ে যাবে। পাগলামি করে তোমার উপরে অনেক রাগ যে দেখিয়েছি, কিন্তু বুঝতে পারিনি আজকে এমন কিছু হবে। ঈশান, তোমাকে আমি বুঝতে পারিনি। অনেকভাবে তোমাকে ছোট করেছি। তারপর যখন বুঝতে পারলাম তখন তুমি আমাকে এমন করে সেভ করলে। আমি বারবার বলছিলাম, আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু আজকে তোমার কাজে আমি বুঝে গিয়েছি তুমি আমাকে কতটা ভালোবাসো। শেষ পর্যন্ত দায়িত্ব পালন করতে গিয়ে নিজেকে বিপদের ফেলতে দ্বিতীয়বার ভাবলে না। ঈশান, কেন করলে এমন? সবটা কেমন হুটহাট হচ্ছে তাই না? চলুন গল্পে যাওয়া যাক। হয়তো ভাবছেন এখানে কি হচ্ছে। আরাফ চৌধুরী দেশের টপ 10 বিজনেসম্যানের একজন। এক নামে সবাই চেনে। বড় মানুষ হলে তার শত্রুও বড় হয়। আরাফ চৌধুরীর একমাত্র মেয়ে মিলি, তাই হাজারটা দেহরক্ষী আর সিকিউরিটি গার্ড নিয়ে সবসময় ওকে সেফটির ব্যবস্থা করে দিয়েছেন উনি। সবসময় মেয়েদেরকে নিরাপদ রাখতে লোকটা খুবই বিশ্বস্ত একজনকে ওর সাথে সবসময় রেখেছে, আর সেই ছেলেটাই হলো ঈশান। ঈশান মিলির বডিগার্ড হিসেবে গত 1 বছর আগে থেকে কাজ করছে। ঈশান নামের একটা ছেলে হুটহাট একদিন আরাফ চৌধুরীর সামনে এসে উপস্থিত হয়েছিল, আর ছেলেটাকে অবশ্য উনি রাস্তা থেকে উঠিয়ে এনেছিলেন। আরাফ চৌধুরী সেদিন গাড়িটা নষ্ট হয়ে যাওয়ায় রাস্তা দিয়ে সেদিন হেঁটে যাচ্ছিল, আর পথে মধ্যেই আজকের মতো ঠিক এরকমভাবে ওনার সাথে কিছু অনাকাঙ্ক্ষিত কাণ্ড ঘটে। তখনই ঈশান লোকটার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে সেটার মোকাবিলা করে। ঈশান সেদিন বাঁচিয়েছিল আরাফ চৌধুরীকে। ছিনতাইকারীর হাতে সেদিন ছুরি আঘাত খেয়েও ছেলেটা পিছু পা হাঁটেনি, নিজের ক্ষতি করেও লোকটাকে বাঁচিয়েছিল। আরাফ চৌধুরী যখন জিজ্ঞেস করেছিল ও কি করে, কোথায় থাকে, বাসায় কে কে আছে, ঈশান সেদিন কোথায় যাচ্ছে কিছু বলতে পারছিল না। তারপর ছেলেটার চিকিৎসা করানো, তখন ছেলেটার কথা শুনে বুঝতে পারলো ছেলেটা এতিম, কেউ নেই ওর। তার উপর এতিমখানা থেকে ওকে বের করে দেওয়া হয়েছে। কিছুদিন একটা জায়গায় কাজ নিজেকে চালিয়ে নিয়েছিল, কিন্তু সেখানেও বেশি দিন টেকেনি। এমন করেই পুরো 5টা বছরের এদিকে ওদিকে ঘুরে বেরিয়েছে। সেদিন ঢাকা শহরে ঈশানকে প্রথম দেখে মিলির আব্বু
অর্থাৎ আরাফ চৌধুরী। সেদিন ওকে বাসায় নিয়ে এসেছিল লোকটা। থাকার মতো ফার্ম হাউসে একটা জায়গা করে দিয়েছিল। তারপর থেকেই ঈশান আরাফ চৌধুরীর সব কথা শুনে আসছে। ঈশানের একটা জবের প্রয়োজন ছিল। ছেলেটা সাহসী ছিল বলে আরাফ চৌধুরী কিছুদিন ওকে ট্রেনিং করিয়ে তারপর মিলির বডিগার্ডের জবটা দিয়েছিল। সেদিন থেকেই ঈশান মিলিকে দেখে রাখে। প্রথম যখন আপুর এরকম সিদ্ধান্তের কথা মিলি শুনলো তখন মেয়েটা প্রচুর পরিমাণে বিরক্ত হয়েছিল। সেদিন মেয়েটা ঈশানকে রাগের মাথায় বলেছিল, শেষে একটা গরিব খ্যাত ছোট লোক ছেলে কিনা আমার বডিগার্ড হবে? এত বড় লোকের মেয়ের পিছনে কিনা এরকম একটা ছেলে ঘুরে বেড়াবে? সেটা সবাই কিভাবে নেবে? আমার বান্ধবীরা আমাকে নিয়ে হাসাহাসি করবে। মিলির আপুর একটাই কথা, ওকে সেফটি নিয়ে চলতে হবে। তাই ঈশানকে মিলির গার্ড হিসেবে প্রয়োজন। তারপর যখন প্রথম ঈশানের সাথে মিলির দেখা হয় তখন মেয়েটা বুঝতেই পারেনি যে ঈশান ছেলেটা ওর জন্য একদম বুক চিতিয়ে সবসময় ওর সামনে ঢাল হয়ে দাঁড়াবে। মিলি ঈশানকে পরীক্ষা করার জন্য যেটা করতে বলতো সেটাই করত, আর যেটা বারণ করত সেটাই একদম নির্দ্বিধায় মেনে নিত। একদিন তো মিলি রাগের বশে ঈশানকে সারা রাত বাসার বাইরে দাঁড় করিয়ে রেখেছিল। পরদিন সকালে যখন মিলির আব্বু ঈশানকে দেখে বিষয়টা জিজ্ঞেস করেছিল তখন ঈশান মিলির আব্বুকে জিজ্ঞেস করে, ঈশান, তুমি এখানে এত সকাল সকাল দাঁড়িয়ে আছো যে? রাতে ঘুম হয়নি নাকি? না স্যার, রাতে ম্যাডাম রাগের বশে আমাকে এখানে দাঁড় করিয়ে রেখে গিয়েছিল। বলেছিল এখানে যদি দাঁড়িয়ে না থাকি তাহলে আমাকে চাকরি থেকে বের করে দেবে, তাই আর কি। ও মাই গড, মেয়েটা যে কি করে না! তার মানে কালকে রাত থেকে তোমাকে এখানে দাঁড় করিয়ে রেখেছে। যাও যাও, রুমে যাও, গিয়ে ঘুমাও, নালে শরীর খারাপ করবে। ঘন্টা 2 হাতে সময় পাবে, তারপর উঠে এসে না হয় আমার মেয়ের লেগে থেকো। আমি ওকে বলে দিব তোমাকে এতটা বিরক্ত না করতে। না ঠিক আছে স্যার, এরকম কিছু করবেন না। ম্যাডামের সাথে কোনো সিন ক্রিয়েট করার দরকার নেই, উনি বুঝতে পারেননি এরকম কিছু হবে। ঈশান এখান থেকে চলে যায়। সেদিন আরাফ চৌধুরী এসে মেয়েটাকে বিষয়টা জানালে মেয়েটা প্রচুর পরিমাণে অবাক হয়। মিলি ভেবেছিল ওকে কথাগুলো বললে ঈশান ঘণ্টাখানিকের মতো দাঁড়িয়ে থেকে সেখান থেকে চলে যাবে, কিন্তু ছেলেটা কি পাগল যে সারা রাত সেখানে দাঁড়িয়েছিল। সেদিন যাওয়ার সময় যখন মিলি ঈশানকে জিজ্ঞেস করেছিল, শুনলাম তুমি নাকি সারা রাত কালকে আমাদের বাসার সামনেই দাঁড়িয়েছিলে, ঘটনা কি বলো তো? ম্যাম, ঘটনা তেমন কিছু না। আপনি বলেছিলেন আমাকে দাঁড়িয়ে থাকতে, তাই আর কি দাঁড়িয়েছিলাম। এটা যদি না করতাম পরদিন যদি আপনি রাগ করতেন, তাই আর কি সেখান থেকে যাওয়ার মতো সাহস আমার হয়ে ওঠেনি। একদম ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করবে না। আমি তোমাকে দাঁড়িয়ে থাকতে বলেছি, কিন্তু সারা রাত দাঁড়িয়ে থাকতে বলিনি। ম্যাডাম, আপনি রাতে বলেছিলেন তেমনটাই, তাই আর কি ওখান থেকে যায়নি। আমার ব্রেনটা খুব শার্প, তাই আমি ভুল করিনি ম্যাডাম। তুমি আমার মুখে মুখে তর্ক করো, তোমার সাহস তো কম নয়। মিলির ধমকে ঈশান চুপচাপ হয়ে যায়। সেদিন ভার্সিটিতে আসার পর মিলির একটা ফ্রেন্ড ঈশানকে দূর থেকে দেখে জিজ্ঞেস করেছিল, ওই ছেলেটা কে রে মিলি? কয়েকদিন ধরে দেখছি তোর আশেপাশে ঘুরঘুর করছে, তার উপর আবার গাড়ি থেকে নামলো। তুই এই অবধি আসলি, তারপর ওকে চলে যেতে বলতেই চলে গেল। তোর কোনো কাজিন নাকি ওই ছেলেটা? কিন্তু কেন ওর বিষয়ে তোর এত কৌতূহল কেন? না মানে আসলে বলছিলাম কি যে ছেলেটা দেখতে বড্ড হ্যান্ডসাম, তাই ভাবছিলাম যে ওর সাথে একটু কথা বলি। কিন্তু তুই এমন করে রেগে যাচ্ছিস কেন? আরে হতভাগী, ওইটা আমার বডিগার্ড। বডিগার্ডের দিকে এমন করে কেউ নজর দেয়? আর ছেলেটাকে বাবা রাস্তা থেকে তুলে এনেছে, আর তার সাথে কিনা প্রেম করতে চাইছিস? আমি কখন বললাম যে আমি ওর সাথে প্রেম করতে চাইছি? কি সব বাজে বাজে কথা বলিস? এখন আমার মুখে ছেলেটার সম্পর্কে এমন কথা শুনে কেটে পড়তে চাইছিস, কিন্তু আগে যদি বলতাম আমার কোনো কাজিন কিংবা আমার কোনো ফ্রেন্ড, তাহলে তো ঠিকই লাইন ধরে ছেলেটার পিছনে পড়ে থাকতি, প্রেম করতি। বল, করতি না? না তেমন নয়, আসলে আর কি। আমার তোকে খুব ভালো করে চেনা আছে কুত্তি। এরই মাঝে ক্লাসের ঘন্টা হতেই দুজনেই গল্প করতে করতে চলে গেল। একটা ক্লাস শেষ হতেই নীলা মিলিকে বলল, শোন, আমি বাইরে যাচ্ছি, একটু পরে আসছি। নীলার কথাতে মিলি কোনো প্রতিক্রিয়া দেখালো না। মিলি ক্লাস করতে লাগলো, কিন্তু পরের ক্লাসটাই শেষ হতেই মিলি ক্লাস থেকে বাইরে বেরোলো। নীলাকে দেখতে পাচ্ছে না দেখে কলেজের সামনে আসতেই দেখলো মেয়েটা ঈশানের সাথে গিয়ে বেশ হাসি খুশি কথা বলছে। ওদের এরকম কর্মকাণ্ডে মিলির রাগটা মাথায় চড়ে বসলো।
ও আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। তাড়াহুড়ো করে এসে ওদের পাশে দাঁড়াতেই ঈশান আর চোখে একবার ম্যাডামকে দেখে মাথা নিচু করে ফেলল। সাথে সাথে নীলা মিলির দিকে তাকালো আর খেয়াল করলো পাশে মিলি দাঁড়িয়েছে। ঈশান মিলিকে দেখে সেখান থেকে দূরে চলে যেতে নিলে নীলা বলল, তুমি ভয় পাচ্ছ কেন ঈশান? তোমার ম্যাডাম কিছু বলবে না। আর তাছাড়া আমি ওর কাছে বলেই চলে এসেছি। তুই আবার আমাকে কখন বললি যে এখানে প্রেম করতে আসবি? ছেলেটাকে একা পেয়ে ওর সাথে খুব আড্ডা দেওয়া হচ্ছে, তাই না? বুঝতে পারছি এখানে আসার জন্য এরকম বাহানা ধরেছিস। আজব, তোকে বললাম আমি বাইরে আসছি। কেন আসছি সেটা তো বলিনি। এত রাগ দেখাচ্ছিস কেন? রাগ এর জন্যই দেখাচ্ছি কারণ তুই আমার বডিগার্ডের সাথে এখানে দাঁড়িয়ে লডর বডর করছিস। ও এখানে এনেছি একটা কাজের জন্য, আর তুই এসে ওর সাথে প্রেম করছিস। তার আজকে বাসায় যাই, তারপরে বাবার কাছে তোর সম্পর্কে বলছি, তারপরে দেখি তোর কি করে লটর পটর করতে পারিস তোরা। তোর খুব পাকনা গজিয়েছে না? তোকে আমি বলেছি গাড়ির কাছে অপেক্ষা করতে, আর তুই এসে এখানে প্রেম করছিস ওর সাথে। নীলা বারবার মিলিকে বোঝানোর চেষ্টা করেও পারল না। মেয়েটা এত বেশি রাগী আর জেদি, যার জন্য ঈশান মাঝে মধ্যে ভাবে বড়লোকের মেয়েগুলো মনে হয় এরকমই হয়। ঈশান হাজারটা বকা শুনতে শুনতে সেদিন বাসায় আসলো। তারপর আব্বুর কাছে নালিশ করলো ঈশানের সম্পর্কে, কিন্তু মিলির আব্বু তেমন কিছুই বলল না। মিলি রেগে চলে যেতেই ঈশান স্যারের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তখন মিলির আব্বু বলতে শুরু করলো, তুমি কিছু মনে করো না ঈশান, মেয়েটাও দিন দিন বড্ড জেদি হয়ে যাচ্ছে। আর যবে থেকে ওকে লাই দিতে শুরু করেছি তবে থেকে একদম মাথায় উঠে বসেছে। মিলি নিজের রাগ থেকে তোমার নামে হাজারটা কথা বলে। আমি জানি তুমি এমন কিছু করনি, তবে যাই হোক আমার মেয়ের দিকে খেয়াল রেখো। দিন শেষে ওর সেফটিটা তোমার হাতে, তোমাকে যে করেই হোক সেভ করতে হবে। জি স্যার, আমি তেমন কিছু মনে করিনি। সবসময় আমি ম্যাডামের খেয়াল রাখবো, নিজের জীবন দেওয়া হলেও ওনাকে রক্ষা করব। ঈশান 6টা মাস যাবৎ মিলির আশেপাশে থাকার পরেও মিলি ওকে সহ্য করতে পারত না। হাজারটা কথা শুনিয়েছে। এরই মাঝে নীলা মেয়েটা ঈশানের প্রতি প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়েছে। কারণ ঈশান যখন মিলির সাথে ওদের ভার্সিটিতে আসে তখন নীলা মিলির চোখের আড়ালে এসে হাজারবার ওর সাথে কথা বলার চেষ্টা করে। প্রথম কয়েকদিন ঈশান কথা বললেও পরবর্তীতে মেয়েটাকে ইগনোর করতে শুরু করেছে। কারণ মিলি দিক থেকে এরকমই কথা ওকে বলেছিল। মিলি বলেছিল নীলাকে ইগনোর করতে, কিন্তু বারবার চেষ্টা করেও নীলা থেকে দূরে থাকতে পারেনি। তারপর যখন শেষ যেদিন নীলার সাথে ঈশানের কথা হয় সেদিনও ঈশান মেয়েটাকে দেখে দূরে থাকার চেষ্টা করলে তখন নীলা ঈশানের সাথে বেশ রাগীভাবে কথা বলে। আমি তোমার সাথে কথা বলার চেষ্টা করছি, তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইছি, আমি তোমাকে ভালোবাসি সেটা বলতে চাইছি, আর তুমি আমাকে ইগনোর করছো। ঈশান, তোমার মতো ছেলে আমার সাথে এরকম বিহেভ করতে পারে না। আমি সেই সুযোগ দিয়েছি বলে তুমি এরকমটা করছো? সুন্দরী কোনো মেয়ে যে তোমাদের পিছনে পড়ে থাকলে কি তোমাদের এত বেশি ভাব বেড়ে যায়? মেয়েটার এমন কথা শুনে ঈশান কিছুটা অবাক হলেও কিছুক্ষণ চুপ করে থেকে বলতে শুরু করেছিল, বুঝতে পারিনি ম্যাডাম যে আপনি এরকম কিছু মেন করবেন। তবে যাই হোক, একটা কথা আপনাকে বলে রাখি, আপনি যেটা বলেছেন আমার দ্বারা ওরকম কিছু সম্ভব না। আমি এখানে একটা জবের জন্য ওনার সাথে আসি। তাছাড়া আমি ওনার পেছনে পড়ে আছি কিংবা পড়ে থাকবো এটা শুধু জবের ক্ষেত্রে। আর যাই হোক, দিন শেষে আমার ওনার সাথে থাকতেই হবে, সেজন্য আমি এখানে আসি। উনি চাইলে এখানে আসবো না। আর আপনি বলেছেন আমাকে ভালোবাসেন। আপনাদের বড়লোকদের ভালোবাসাটা কেমন হয় সেটা আমি খুব ভালো করে জানি। এটা আপনাদের ভালোবাসা না, আবেগ। আর আপনি আমাকে সুযোগ দেননি ম্যাডাম। আমি আপনার সাথে কথা বলেছি বলেই আপনি সুযোগটা পেয়েছেন। আমার প্রতি হয়তো একটু ভালো লাগা কাজ করেছে বলেই এসব বলছেন। তবে যাই হোক, এটা কোনো ভালোবাসা নয় ম্যাডাম। পড়ালেখা করতে এসেছেন, পড়ালেখায় মনোযোগ দিন, ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন। আমার মতো একটা রাস্তার ছেলের পেছনে দৌড়ালে শুধু শুধু নিজের সম্মানটাই নষ্ট হবে। আর দিন শেষে ম্যাডামের সাথে আপনার সম্পর্কটাও খারাপ হবে। আর আমাকে ম্যাডাম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, আবার সেই রাস্তায় বসে যাব। তখন আপনার আমার দিকে ফিরেও তাকাতে ইচ্ছে করবে না। না আমার একটা মাথা গোঁজার জায়গা আছে, আর না আছে জবের কোনো সিকিউরিটি। 2 বেলার খাবার জোগাড় করার জন্যই ওনার পেছনে ছুটে বেরিয়েছি। তাছাড়া আর কি আছে আমার মতো ছেলের লাইফে?
কাল হয়তো ম্যাডামকে বাঁচাতে গিয়ে আমার প্রাণটা চলে যাবে। সবটা ভেবেই বলছি, আপনি শুধু শুধু আমার পেছনে পড়ে থেকে সময় নষ্ট করছেন। আমি আপনাকে ভালোবাসার মতো কোনো যোগ্যতা রাখি না ম্যাডাম, তাই আপনি শুধু শুধু পাগলামি করছেন। ঈশান কথাগুলো বলেই পিছনে ফিরল। তখনই দেখে মিলি দাঁড়িয়ে আছে। এমন কিছু দেখে ঈশান নীলার দিকে হয়তো চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর গাড়িতে গিয়ে বসে রইল। মিলি নীলা সামনে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওকে কি বলল ঈশান সেটা জানে না। তবে মিলি গাড়িতে উঠতেই ঈশান বাসার দিকে যেতে লাগলো। ঈশান কোনো কথা বলছে না দেখে মিলি নিজেই জিজ্ঞেস করলো, কবে থেকে এসব চলছে ঈশান? ঈশান অবাক হয়ে মেয়েটার দিকে চেয়ে রইল। তারপর বলতে আরম্ভ করলো, এসবের মানে ম্যাডাম আমি বুঝতে পারলাম না আপনার কথা। এত অবাক হওয়ার কিছু নেই ঈশান। তুমি যে নীলার সাথে প্রেম করছিলে সেটা আমি খুব ভালো করেই জানি। আর হ্যাঁ, ওকে বারণ করার কি আছে? ও তো দেখতে শুনতে ভালোই। এত বড় লোকের একটা মেয়েকে ভালোবাসার সুযোগ পাচ্ছ, তার জামাই হবে, তুমি পায়ের উপরে পা তুলে খাবে। আমার এখানে জবটাও করতে হবে না, আর আমার কথাও তোমাকে শুনতে হবে না। তাহলে কেন এরকম সুযোগটাকে হাতছাড়া করছো? নাকি ওর থেকেও বড় কোনো অ্যামাউন্ট হাতানোর মতলব আছে তোমার? ঈশান আর চোখে লুকিং গ্লাসে একবার মেয়েটার মুখের দিকে তাকালো। মেয়েটা অন্যমনস্ক হয়ে কথাগুলো বলছিল, মুখটা কেমন কালো করে রেখেছে। ঈশান এবার একটু হাসার চেষ্টা করে বলতে শুরু করলো, ম্যাডাম আমি এতিমখানায় বড় হয়েছি, আমি গরিব সেটা ঠিক আছে, তাই বলে এমন কোনো শিক্ষা আমি পাইনি যে বড়লোকের মেয়েকে ফাঁসাবো, তাকে প্রেমে ফেলে বড় কোনো অ্যামাউন্ট হাতানোর চেষ্টা করব। উনি বড়লোকের মেয়ে, আবেগের বশে এরকম কথা বলছে। আমাকে ভালোবাসেন না, এখন ভালো লাগা কাজ করছে, তাতেই মনে করেছেন উনি আমাকে ভালোবাসেন। কিন্তু রিলেশনে যাওয়ার পর যখন দেখবে আমি ওনার কোনো আশা স্বপ্ন পূরণ করতে পারছি না, তখন ঠিক আমাকে ইগনোর করতে শুরু করবে, আমাকে দূরে সরিয়ে দেবে। আর আমি এখানে আপনার জবটা করতে এসেছি ম্যাডাম। আপনার আব্বু আমাকে বিশ্বাস করে জবটায় ঢুকিয়েছিল, আমি চাইছি না ওনার বিশ্বাসকে নষ্ট করতে। তার মানে কি বলতে চাইছো? তুমি ওকে ভালোবাসো না? না ম্যাডাম, ভালোবাসা তো অনেক দূরের বিষয়, আমি এইসব নিয়ে চিন্তাও করি না। উনি জোর করেছিল ফ্রেন্ডশিপ করার জন্য, তাই ফ্রেন্ড হিসেবে কথা বললাম। কিন্তু উনি এমন কিছু ভাববে কিংবা এমন কিছু বোঝানোর চেষ্টা করবে আমি সেটা বুঝতে পারিনি। আপনি আমাকে বারণ করেছিলেন, কিন্তু উনি জোর করে এসে আমার সাথে কথা বলতো, না বলতে চাইলে বারবার বলতো আমি নাকি ভাব দেখাই। আমার মতো ছেলে কি আছে বলুন ম্যাডাম? সামান্য একজন বডিগার্ড, আজ আছি তো কাল নেই। কাল ঘাট ধাক্কা দিয়ে আপনি আমাকে বের করে দিলেই রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। মিলি কিছুক্ষণ যাবৎ চুপ করে রইল। তারপর একটা সময় আবারও ছেলেটাকে প্রশ্ন করলো, মানে তুমি কি বলতে চাইছো? তুমি নীলাকে পছন্দ করো না? বললাম তো, পছন্দ তো দূরের ব্যাপার ম্যাডাম, এত বড় লোকের মেয়ের দিকে তাকাতেও ভয় লাগে। যদি কথা বলতে গিয়ে ভুলভাল কিছু বলে ফেলি আর সে যদি উল্টাপাল্টা কিছু একটা বোঝে নেয়, তখন মান সম্মান তো থাক, গায়েও হাত তুলতে দুবার ভাববে না। তাই আমি এরকম কিছু ভাবিও না ম্যাডাম। আবারও দুজনের মাঝে নীরবতা বিরাজ করলো। তারপর আবারও বলতে লাগলো, তুমি আমাকে নিয়ে কি ভাবো ঈশান? ম্যাডাম আপনি আমার বসের মেয়ে, আপনাকে নিয়ে ভাবার কোনো সুযোগই নেই আমার। আর সবচেয়ে বড় ভাবনা আমার আপনাকে নিয়ে এইটুকুই, আপনাকে আমার সেফটি দিতে হবে। আমি আপনার বডিগার্ড, এটাই সর্বশেষ কথা। সেদিনের পর থেকে মিলি ঈশানকে আগের মতো তেমন রাগ যে দেখায়নি। এখন আর আগের মতো মিলির কাছে ছেলেটাকে কেন জানি ডিস্টার্ব কিংবা বিরক্তির কারণ মনে হতো না। সেদিন ছেলেটার মুখের এরকম সব কথা শুনে মিলির ধারণা পাল্টে গিয়েছিল। মিলি ভেবেছিল যে ঈশান নীলার দিকে এগিয়ে আসার চেষ্টা করবে। ছেলেটা ওর বান্ধবীর সাথে প্রেম করার এত বড় সুযোগ পেয়ে সেটা লুফে নেবে। কিন্তু ঈশান সেদিনের পর থেকে ভার্সিটির বাইরে দাঁড়িয়ে মিলির জন্য অপেক্ষা করত। নীলার সাথে ঈশান আর দেখাও করতো না। মিলি কেমন যেন ঈশানের প্রতি বিশ্বাস করতে শুরু করে। তারপর যখন রাগের মাথায় ঈশানকে হাজারটা কথা শোনায়, তখনও ছেলেটা একটু টু শব্দও করতো না। সব সময় মুখ বুজে সবটা সহ্য করে নিত। তারপর যখন রাগটা কমে যেত, তখন মিলি নিজে থেকেই ঈশানকে প্রশ্ন করত, তোমাকে আমি হাজারটা কথা শোনাই ঈশান, হাজার বকা দিই, সব সময় ঝাড়ির উপরে রাখি, তোমার কি খারাপ লাগে না? তোমার কি ইচ্ছে হয় না আমার এসব কাজ ছেড়ে দিয়ে চলে যেতে? ঈশান সেদিন হেসে জবাব দিয়েছিল, আপনি হলেন মনিবের মেয়ে ম্যাডাম, আপনি যা খুশি তাই বলতে পারেন। আপনার বাবা এতগুলো টাকা দিয়ে আমাকে এমনিতে রাখেনি,
আপনার আমাকে এসব বলার রাইট আছে। আপনি হাজারটা কথা বললেও আমার কিছু যায় আসে না। আপনার বাবা আমাকে দায়িত্ব দিয়েছে, আমি সেটাই পালন করার চেষ্টা করে যাচ্ছি। এখান থেকে চলে গিয়ে আমি কোথায় যাব ম্যাডাম? এখানে থেকে তো দুবেলা ঠিক মতো খেতে পারছি, তখন সেটাও পাবো না। এরকম একটা কাজ করলে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। সেদিন থেকেই মিলি বুঝে গিয়েছিল যে ঈশানকে হাজারটা অপমান করলেও ছেলেটা এখান থেকে যাবে না। একে তো এতিম, তার উপর মাথা গোজার কোনো ঠাঁই নেই। কিন্তু ওর এই অসহায়ত্ব আর এরকম মনোমুগ্ধকর বিহেভিয়ার দেখে মিলি দিন দিন ওর প্রতি কেমন যেন আকৃষ্ট হয়েছিল। ঈশানের মানুষের সাথে মিশে যাওয়ার অদ্ভুত ক্ষমতা রয়েছে। তার উপর খুব সহজে মানুষকে ভালোবাসতে পারা কিংবা কোনো দায়িত্ব নিয়ে সেটা সম্পূর্ণ করা ঈশানের জন্য খুব সহজ। ঈশানের কাজের প্রতি সিরিয়াসনেস দেখে ভেবেই নিয়েছিল এই ছেলে যদি কাউকে ভালোবাসে তাহলে তো তাকে বুক দিয়ে সারা জীবন আগলে রাখবে। কথাগুলো ভেবে মিলি কেমন যেন ঈশানের প্রতি দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু কেন জানি বারবার মনে হয়েছিল যে এটা ওর ভুল ধারণা। তাছাড়া ঈশান ভাবে ও মিলিদের বাসার একজন কাজের লোকের মতো, তাই একজন বডিগার্ডের উচ্চতা কাজের লোক পর্যন্তই, এর থেকে উপরে ওঠার ওর পক্ষে সম্ভব না। অন্যদিকে মিলির মনটা মানতেই চাইছিল। কেন জানি ছেলেটার প্রতি দিন দিন ও আকৃষ্ট হয়েছিল খুব বেশি। তারপর যখন বারবার মনের সাথে যুদ্ধ করছিল তখন মিলি হেরে যায়। তারপর ভিতরটা থেকেই বেরিয়ে আসে ঈশানের জন্য একটা অনুভূতি। 2-3 দিন পরের ঘটনা। সেদিন ঈশানকে মিলি নীলার সাথে কথা বলতে দেখলে তখন ওর রাগটা যেন মাথায় উঠে গিয়েছিল। ছেলেটা কেন ওর ফ্রেন্ডের সাথে কথা বলবে? এমন কিছু দেখেই মিলি সেখানে এসে ঈশানের শার্টের কলার ধরে টানতে টানতে রাস্তায় নিয়ে এসেছিল। তারপর কষিয়ে একটা থাপ্পড় দিতেই ছেলেটা মাথা নিচু করে ফেলেছিল আর মিলিকে উদ্দেশ্য করে বলেছিল, ম্যাডাম, আই এম সরি, আমি এরকম কিছু করতে চাইনি। আপনার ফ্রেন্ড জোর করে এসে আমার সাথে কথা বলেছে এসব প্রেম ভালোবাসার কথা আমাকে আর বলবে না, তাই কথা বলেছিলাম। কিন্তু বুঝতে পারিনি আপনি এত বেশি রেগে যাবেন। আমাকে কেউ এতবার রিকোয়েস্ট করলে সেটা না রেখে পারি না, তাই আপনার ফ্রেন্ডের সাথে কথা বলেছিলাম। বুঝতে পারিনি এত বেশি রেগে যাবেন। সরি ম্যাডাম, এরকম ভুল আর হবে না। তুমি কিচ্ছু বোঝো না ঈশান, তুমি একটা বাচ্চা, তুমি কিছু বোঝার চেষ্টাও করো না। তুমি খুব পচা, আমার কথা কিছুই বুঝতে পারো না। আমি তোমাকে যেটা করতে বারণ করি তুমি বরাবরই সেটাই করো। 1000বার বলার পরেও তুমি ওই মেয়েটার সাথেই কথা বললে। তোমাকে বলেছি না আমার ফ্রেন্ডের স্বভাবটা বেশি ভালো নয়? কেন যে কোনো হ্যান্ডসাম ছেলে দেখলেই ও তো তার সাথে কথা বলবে। তুমি ওকে সুযোগ দিয়েছো বলেই কিনা নীলা প্রেমের আলাপটা দিয়ে জড়িয়ে দিয়েছে তোমাকে। আর তুমি ওকে বারবার সুযোগ দিচ্ছ। ও যদি তোমার আর পছন্দ নাই হয় তাহলে কেন ওর সাথে এরকম করে কথা বলো? সরি ম্যাডাম, আপনি স্যারের কাছে এরকম কিছু বলবেন না। অন্যায় করেছি, তার জন্য মাপও চেয়েছি। আমি আর ভবিষ্যতে এরকম কিছু করব না। আমি তো ভার্সিটির বাইরে দাঁড়িয়েছিলাম, কিন্তু উনি কোথা থেকে যেন এসে জোর করলো কথা বলার জন্য। ওনাকে রিকোয়েস্ট করলে সবার সামনে অপমানিত হবে, সেটা ভেবেই কথা বলছিলাম। মিলি ঈশানকে হাজারটা কথা শোনানোর পর ঈশান চুপচাপ মাথা নিচু করে রাখলো। সেদিন বাসায় আসার পর মিলি রাগটা কন্ট্রোল করতে পারছিল না, তাই ইচ্ছে মতো ভাঙচুর করেছিল। মিলির আব্বু ঈশানের সামনে এসে বলেছিল, ঈশান আমার মেয়ে যেটা বলে সেটা করে ছাড়ে। তোমাকে বলেছিলাম ও কথার বাইরে কিছু করো না। ওর কাছাকাছি আসতে গিয়ে ওর বিশ্বাসটা অর্জন করতে গিয়ে ওকে বারবার রাগিয়ে দিচ্ছ। মিলি সহজে কারো সাথে বন্ধুত্ব করে না, তোমাকে ভালো ভেবে বিশ্বাস করে তোমার সাথে আসা যাওয়া করছে। তুমি যেখানে যাচ্ছ সেখানে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো তোমাকে মিলি এখন কতটা বিশ্বাস করেছে? তুমি এমন কিছু করো না যার জন্য আমার মেয়েটা কষ্ট পায়। ঈশান মিলির আব্বুকেও সরি বলে বাসা থেকে বেরিয়ে গেল। মিলির আব্বু ওকে বোঝালো। আব্বুকে মিলি কি বোঝালো আর আব্বু কি বুঝলো সেটা ভেবে মেয়েটা রাগে গজগজ করতে করতে সজোরে দরজা লাগিয়ে দিল। পরদিন ঈশানকে হাজারটা কথা শোনালেও ঈশান কোনো উত্তর দিল না, চুপচাপ শুধু ওর সব কথা শুনে গেল। মিলির এরকম কিছু ভালো লাগছে না। ঈশান ওর সাথে কথা না বলে শুধু হ্যাঁ বা না বলেই উত্তর দিয়েছিল। তখন ঈশানকে মিলি টানতে টানতে ওকে একটা ওর রুমের ব্যালকনিতে নিয়ে আসে। ঈশান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তখন মিলি ওর শার্টের কলার ধরে ওর কাছাকাছি চলে আসে। তারপর ছেলেটার থুতনিটা ধরে মুখটা উপরের দিকে তুলে ধরে বলতে লাগলো, ঈশান তুমি কি সবসময় নিজেকে এরকম ছোটোভাবেই যাবে? আমি তোমাকে কিছু বলছি,
আর তুমি আমাকে এরকম করে ইগনোর করার চেষ্টা করছো। ম্যাডাম, আমি আপনার বাড়ি কিংবা আপনার বডিগার্ড। সেটা আমার দুর্ভাগ্য। কেন যে তুমি আমার লাইফে সিকিউরিটি গার্ড হয়ে এলে, বড়লোকের ছেলে হয়ে আসলে এতদিনে তুমি আমার কথাটা খুব সহজেই বুঝে নিতে। অন্য কেউ হলে এতদিনে আমাকে ঠিকই প্রপোজ করে দিত। আমি আপনার বডিগার্ড ম্যাডাম। আমার দ্বারা ওরকম কিছু ভাবা অন্যায়, তাই এরকম কিছু আমি ভাবতে চাই না। তাছাড়া যদি ভাবি তাহলে আপনার আব্বু আমাকে গুলি করে মারবে। আপনি রাগের বশে এসব বলছেন ম্যাডাম। আপনি ভুল করেছেন ম্যাডাম, এসব কথা বলতে পারেন না ম্যাডাম। অন্য কারোর জন্য এসব কথা ভাবুন, তাহলে আপনার জন্য সেটা ভালো হবে। মিলি বুঝতে পারলো ঈশান কি বলতে চাইছে, তাই ওকে ছেড়ে দিল। ঈশান সেখানে দাঁড়িয়ে রইল। মিলি ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। মিলি ভেবেছিল ঈশানের সামনে কান্না করলে ছেলেটা ওর কান্না থামানোর চেষ্টা করবে, হাজারবার রিকোয়েস্ট করবে কান্নাকাটি না করতে, কিন্তু ঈশান সেটা তো করেনি, উল্টো মূর্তির মতো দাঁড়িয়েছিল। মিলি রাগে দুঃখে ঈশানের হাত ধরে টেনে ওকে রুমের বাইরে বের করে দিয়ে তারপর দরজাটা ধপাস করে লাগিয়ে দিল। ছেলেটাকে বের করে দিয়েই মিলি ইচ্ছে মতো কান্নাকাটি করলো। মিলি ছেলেটাকে বোঝাতেই পারছে না যে ওর প্রতি দুর্বলতা কাজ করছে। অন্যদিকে ঈশান এসব কিছু ভাবতে চাইছে না। এই ঘটনার কিছুদিন পরে মিলি মনস্থির করলো, ঠিক করলো ঈশানের সাথে সিন ক্রিয়েট করা যাবে না। ছেলেটাকে সহজ সরল স্বভাবেই, তাই ভালোবেসে সবটা বোঝাতে হবে। কিন্তু কি করে বোঝাবে? ছেলেটা যে ওর কাছাকাছি আসতেই চায় না। মিলি বিকেলবেলা ঈশানকে নিয়ে একটু বেরোলো। ওরা একটা লেকের পাড়ে আছে, কিন্তু এখানে অনেক লোকজন আছে, তাই ঈশান ওর পিছন পিছন থাকলেও পাশাপাশি হাঁটার সাহস পাচ্ছিল না। ঈশান কিভাবে বডিগার্ড হয়ে কথা বলবে? আর এখানকার অনেকেই মিলিকে খুব ভালো করে চেনে। পাবলিক প্লেসে মিলি নিজের মনের কথাগুলো বলার সুযোগই পাচ্ছিল না, তাই গাড়ি থেকে নেমে আর বেশি দূর এগোলো না। ফিরে এসে তারপর দুজনে একটা রেস্টুরেন্টে আসে। ঈশান গাড়ি থেকে বেরিয়ে দাঁড়িয়ে রইল। তখন মিলি ঈশানের হাত ধরে টানতে টানতে রেস্টুরেন্টের ভিতরে নিয়ে আসে। মিলি ঈশানকে নিয়ে রেস্টুরেন্টের একদম ভিতরের দিকে একটা জায়গায় এসে বসে পড়ল। ঈশান আশেপাশে তাকিয়ে দেখল রেস্টুরেন্টের এদিকটায় তেমনভাবে দেখা যাচ্ছে না। ঈশান এখনও দাঁড়িয়ে আছে, তাই মিলি এসে জোর করে ঈশানকে বসিয়ে দিল। ঈশান বসে পড়ল। ম্যাডামের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। ছেলেটা কোনো রকমে হাতটা বুকের সাথে ভাঁজ করে রাখলো। ছেলেটার এমন কর্মকাণ্ডে ঈশান রাগী কণ্ঠে বলতে আরম্ভ করলো, ঈশান, আমি কি তোমাকে কিছু বোঝাতে পারছি না, নাকি তুমি ইচ্ছে করেই বুঝতে চাইছো না? সত্যি করে একটা কথা বলো তো, তুমি কি এটুকু বুঝতে পারছো না যে আমি তোমাকে কি বোঝাতে চাই? তাহলে তুমি আমার থেকে দূরে কেন সরে যাও? যতটা দূরত্ব আপনার থেকে বজায় রেখে আমাকে চলা উচিত, আমি ততটাই দূরত্ব বজায় রেখে চলি। তাছাড়া আপনি আমার বসের মেয়ে ম্যাডাম। সেটাই তো আমার দুর্ভাগ্য ঈশান, যার জন্য তুমি এরকম আমাকে দেখে ভয় পাও। আমি কি সেই আগের মিলি আছি ঈশান? তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো, আমি তোমার সাথে আগের মতো রুড বিহেভ করি? হ্যাঁ, এটা ঠিক যে রাগারাগিটা করি, তাই বলে আগের মতন কি তোমাকে রাগের মাথায় হাজারটা কথা শোনাই? তুমি আমার এত কাছে থাকো, সবসময় আমার আশেপাশে থাকার পরও কেন বুঝতে চাও না ঈশান? ম্যাডাম, আপনাকে বোঝার মতো অভিজ্ঞতা আমার নেই। তাছাড়া আপনাকে আমি কি দিয়ে বোঝাবো সেটা জানি না। আপনার যদি কিছু বলার থাকে আপনি সেটা সরাসরি বলুন। সেটাই বলতে চাইছি, কিন্তু তুমি শুনতেই চাইছো না। ঈশান, আমি কেন তোমার প্রতি এত সিরিয়াস? তুমি কোনো মেয়ের সাথে কথা বললে বা অন্য কারোর পাশে দেখলে কেন আমি এটা নিতে পারি না? তুমি বুঝতে পারো না? বিশেষ করে আমার ফ্রেন্ডের সাথে বা অন্য মেয়েগুলোর সাথে কথা বলো কিংবা অফিসের কারোর সাথে যোগাযোগ করো, তখন আমার খুব জেলাসি ফিল হয়। কেন তুমি ওদের সাথে কথা বলবে কেন? আমি সহ্য করতে পারি না ঈশান। আগের মতো সব সময় আমি তো তোমাকে বকাঝকাই করি না, চোখে চোখে রাখি তোমাকে। মেয়েদের সাথে কথা বলতে বারণ করি। এর একটাই কারণ, একটা মেয়ে কখন একটা ছেলের প্রতি এত কেয়ারিং আর এত বেশি সিরিয়াস হয়ে যায়? যখন সে তাকে ভালোবাসে। আমিও তোমাকে ভালোবাসি ঈশান। তোমার প্রতি এত রাগ অভিমান দেখাই, তুমি কেন এটুকু বুঝতে পারো না ঈশান? আমি তোমাকে কতটুকু ভালোবাসি, কতটুকু নিজের করে চাই। মিলি কথাগুলো বলেই ফুপিয়ে উঠতে লাগলো, বারবার নাক টানতে লাগলো। ঈশান একটা টিস্যু এগিয়ে দিয়ে এবার দাঁড়িয়ে পড়লো আর বলতে আরম্ভ করলো, ম্যাডাম, কাঁদবেন না। আমার জায়গাটা ঠিক এতটা দূরত্বের। এখানে বসে থাকার সুযোগ পেলেও আমার সেটা সুযোগ নেওয়ার কোনো অধিকার নেই। এসব আমার জন্য ভাবা অন্যায় ম্যাডাম।
মনিবের মেয়ের সাথে প্রেম করার মতো মন মানসিকতা বা সাহসিকতা আমার মতো একটা ছেলে করতে পারে না। আপনার আব্বু জানতে পারলে আমাকে গুলি করে মারবে। জেনে শুনে আমি আপনার আব্বুর সাথে আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আমি তার থেকে এত বড় সুযোগ সুবিধা নিয়ে তার সাথে এত বড় গাদ্দারি করতে পারবো না। এমনটা করলে স্যার অনেক কষ্ট পাবে ম্যাডাম। তার মানে তুমি কি বলতে চাইছো ঈশান? তুমি আমাকে ভালোবাসো না? আমার চোখের দিকে তাকিয়ে বলো তো, তোমার আমাকে ভালো লাগে না? মিলি কথাগুলো বলে উঠে আসলো, তারপর ঈশানের মুখোমুখি দাঁড়ালো। ঈশান চোখ জোড়া নামিয়ে নিতেই মিলি ঈশানের মুখের দুই পাশে হাত রাখলো। ঈশান হাত দুটো ছাড়িয়ে দিয়ে দূরে দাঁড়ালো আর বলতে আরম্ভ করলো, ভালোবাসা, ভালো লাগা এগুলো বড়লোকের জন্য, আমার মতো গরিব ছোট লোকের জন্য নয় ম্যাডাম। এগুলো আমার জন্য বিলাসিতা। দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে গিয়ে যেখানে হিমশিম খেতে হয়, সেখানে ভালোবাসার কথাটা ভাবাটাও অন্যায়। আমি যেখানে রাস্তায় পড়েছিলাম সেখানে আপনার আব্বু উঠিয়ে এনে। আমি জানি আমার আব্বু তোমাকে উঠিয়ে এনে জায়গা দিয়েছে, ভালোবাসা দিয়েছে, তাই হয়তো তুমি এরকম করে আমার থেকে দূরে থাকতে চাইছো। কিন্তু দিন শেষে আমার তোমাকেই চাই। তুমি খুব ভালো করেই জানো আমি খুব রাগী, যখন যেটা চাই সেটাই পাই। তুমি যদি বারবার আমাকে ইগনোর করো তাহলে আমি কি করব সেটাও আমি জানি না ঈশান। ম্যাডাম, এটা আপনার আবেগ, আপনি পাগলামি করছেন। এটা কখনো হবার নয়। আপনি মনিবের মেয়ে, সামান্য কর্মচারী হয়ে আমার যোগ্যতাই নেই আপনার দিকে তাকানোর। আপনার চোখে চোখ রেখে তাকানোর মতো সাহসটা আমি করতে চাই না। সেখানে আপনাকে ভালোবাসার মতো ভুল আর অন্যায় কাজটা আমি করতে চাই না ম্যাডাম। তাহলে আপনার বাবা যেমন কষ্ট পাবে, তেমন আমারও আপনার আব্বুর সাথে প্রতারণা করা হবে। বিশ্বাসের সুযোগ নিয়ে আমি তার পেটে ছুরি মারতে চাই না। আমি আব্বু আম্মুকে বুঝিয়ে নিব, তোমার ওসব নিয়ে ভাবতে হবে না। ঈশান, আমি কোনো বাচ্চা নই যে আবেগের বশে এইসব কথা বলবো। তুমি খুব ভালো করেই জানো আমি তোমার থেকে 1.5 বছর থেকে 2 বছরের সিনিয়র। তাহলে কেন বলছো আমি আবেগের বশে এইসব কথা বলবো? আমি বিবেক থেকেই বলছি। আমি অনেক ভেবে দেখেছি ঈশান, তোমার আমার বাধার কথা ভেবে দূরে থাকার চেষ্টা করেছি, কিন্তু থাকতে পারিনি। দিন শেষে আমার তোমাকে ভালোবাসতে হয়েছে, ভালোবেসে তোমার কাছাকাছি আসার চেষ্টা করেছি। তুমি দূরে সরিয়ে দিয়েছো, বলার চেষ্টা করেও যখন পারিনি তখন আজকে জোর করে বলতে হয়েছে আমি তোমাকে ভালোবাসি। ঈশান, তোমাকে চাই, যে করেই হোক তোমাকে আমার পেতেই হবে। যদি না পাই তাহলে কিন্তু আমি ভুলভাল কিছু একটা করে ফেলবো। আর হ্যাঁ, আমাকে তুমি খুব ভালো করেই চেনো, আমাকে ছাড়া অন্য কারোর হওয়ার চেষ্টা করলে আমি তোমাকে খুন করে ফেলবো ঈশান, তারপরে নিজের জীবন দিয়ে দেবো। ম্যাডাম, আপনি পাগলা। ঈশান কথাটা সম্পূর্ণ করতে পারল না। তার আগে মিলি যেটা করলো সেটার জন্য ঈশান কখনোই প্রস্তুত ছিল না। মিলি ঈশানের শার্টের কলার দুটো আঁকড়ে ধরে ওর ঠোঁটের সাথে ঠোঁট জোড়ে লাগিয়ে দিল। সাথে সাথে ঈশান যেন মস্তিষ্ক শূন্য হয়ে পড়ল। কিছুক্ষণের জন্য ওর মাথায় কাজ করলো না যে ম্যাডাম এটা কি করলো। ওর মাথাতে শুধু ঘুরপাক খাচ্ছে, ওর সাথে কিছু একটা হচ্ছে। উষ্ণ ঠোঁটের ছোঁয়া পেতে যেন ঈশানের ভাবনাটায় অন্য কিছু চলে আসলো। অনুভূতিটা দোলা দিতে লাগলো, মনে এক অজানা শিহরণ বয়ে গেল। এরকম কোনো স্পর্শ আগে কখনো অনুভব করতে পারেনি ছেলেটা। তারপর দিন শেষে সেটা মনিবের মেয়ের, আর যে মেয়েটা দুদিন আগেও ওকে অসহ্যকর মনে করত, নিজের সাথে নিতেই চাইতো না, আজকে কিনা সেই মেয়েটাই ওকে ভালোবাসে। কথাগুলো মনে হতে ঈশান ওকে জোর করে ছাড়ানোর চেষ্টা করলে মিলি এবার জোরে ঈশানের হাত দুটো নিজের কোমরে নিয়ে রাখলো আর ঠোঁটে একটা কামড় বসালো। ঈশান আবারও চুপচাপ দাঁড়িয়ে পড়ল, আর মিলি এক হাতে ঈশানের চুল আর এক হাতে শার্টের কলার ধরে রেসপন্স করতে লাগলো। মিনিট 5 এরকম চলার পর একটা সময় ঈশান জোর করেই ছাড়িয়ে নিল। কিছুটা দূরে গিয়ে বলতে আরম্ভ করলো, ম্যাডাম, আপনি এটা কি করলেন? এটা আপনার স্বামীর হক, আপনি কিনা আমাকে দিচ্ছেন। এসব মোটেও ঠিক হচ্ছে না ম্যাডাম। আজ বাদে কাল আপনি অন্য কারো বউ হবেন। বিয়ের আগে অন্য কোনো ছেলে স্পর্শে আসাটা অন্যায় ম্যাডাম। এরকম কাজ আর ভুলেও করবেন না। আর আজকে এখানে যেটা হলো সেটা আপনি 2 দিন পর ভুলেই যাবেন। আপনার এসব ভালোবাসা নয় ম্যাডাম, দয়া করে এসব পাগলামি করবেন না। স্যার জানতে পারলে আমার চাকরি তো থাকবেই না, উল্টো আমাকে ঘাড় ধাক্কা দিয়ে আপনার বাসা থেকে বের করে দেবে। আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি আমি ঠিক তোমাকে অতটাই ভালোবাসি, আর তুমি আমাকে দূরে সরানোর জন্য উঠে পড়ে লেগেছো। তুমি কি একটাবারও বোঝার চেষ্টা করছো না আমি তোমাকে কতটুকু চাই, কতটুকু ভালোবাসি, আর
আর তুমি কিনা আমাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য এসব কথা বলছো। আমি জাস্ট অবাক হচ্ছি। এসব তোমার জায়গায় অন্য কেউ হলে আমাকে এতক্ষণে ভালোবেসে বুকে জড়িয়ে নিত, আর তুমি আমাকে ইগনোর করার চেষ্টা করছো। ঈশান, আমি তোমার থেকে এটা আশা করিনি। শোনো, আমি তোমাকে ঠিক 7 দিন সময় দিচ্ছি। এর মধ্যে তুমি তোমার ডিসিশন জানাবে, আর আমার পাগলামিটাও থাকবে। আমি পাগলামি করে দেখতে চাই তুমি আমার থেকে কয়দিন দূরে থাকতে পারো। আর তারপরও শেষে তুমি আমার না হও, তাহলে কিন্তু আমাকে আর জীবনের চোখের সামনে দেখতে পাবে না। ঈশান, আমি কি করবো সেটা আমি কিন্তু নিজেও জানি না। মিলি কথাগুলো বলে সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে গেল। ঈশান সেখানে কিছুক্ষণ পাথরের ন্যায় দাঁড়িয়ে রইল। ভাবতে আরম্ভ করলো, এই মেয়েটার মাথায় গন্ডগোল আছে। না হলে 2 দিন আগে যাকে সহ্য করতে পারতো না, আজকে তাকেই আবার বলছে ভালোবাসে। ঈশান কি করবে এখন? এসব যদি মিলির আব্বু ভুলেও জানতে পারে তাহলে রক্ষে থাকবে না। কথাগুলো ভেবেই ছেলেটা শুকনো ঢোক গিলল। 5 মিনিট পরে গাড়ি দাঁড়াতেই দেখলো ম্যাডাম গাড়িতে বসে আছে। তখন ঈশান সিটে উঠে গাড়িটা ড্রাইভ করতে লাগলো। মিলি বারবার আর চোখে ঈশানের দিকে তাকাচ্ছে। লজ্জায় মেয়েটা কোনোভাবে তাকাতেই পারছে না। ঈশান বিষয়টা লুকিং গ্লাসে আর চোখে দেখছে। চুপচাপ বসে আছে মেয়েটা, লজ্জায় গালগুলো লাল হয়ে আছে। ঈশান সেটা খুব ভালোভাবেই স্পষ্ট বুঝতে পারছে, তারপরও কোনো রকম প্রতিক্রিয়া দেখালো না। ঈশান গাড়িটা চালিয়ে সরাসরি বাসার সামনে চলে আসলো। আর গাড়িটা থামতেই মিলি নেমে গিয়ে বাসার ভিতরে চলে যেতে গিয়েও এসেই আবারও ঈশানের সামনে দাঁড়ালো। ঈশান আশেপাশে তাকাতে আরম্ভ করলো। এখন আবার এখানে এই মেয়েটা কি করে বসে আছে তার ঠিক নেই। ভেবেই ছেলেটা আবারও শুকনো ঢোক গিলল। মিলি এবার মুচকি হেসে ঈশানের মুখে পাশে হাত রেখে বলতে শুরু করলো, আমার কথাগুলো ভেবে দেখো শোনা, তোমাকে চাই, যে কোনো মূল্যেই আমার তোমাকে চাই। আমি অন্য কোনো কিছু চাইছি না। তুমি আমারই থাকবে, অন্য কারোর হওয়ার চেষ্টা করো না শোনা। তোমার আমাকে ভালোবাসতেই হবে, যদি না পারো তারপরে জোর করেই বাঁচতে হবে, কথাটা মাথায় রেখো। ঈশান আশেপাশে তাকাতেই মিলি ওকে ছেড়ে দিয়ে একটু মুচকি হেসে একটা ফ্লাইং কিস করে তারপর সেখান থেকে চলে গেল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ছেলেটা গাড়ির কাছে গিয়ে গাড়ির উপর ভর ছেড়ে দিয়ে দাঁড়িয়ে রইল। ঈশান মিলির এমন কর্মকাণ্ডে আদৌ ভাবতে পারেনি, কল্পনাও করেনি কখনো মেয়েটার মাথায় এসব ঘটনা ঘোরাঘুরি করছে। ঈশানের মনে হচ্ছে ও হয়তোবা শূন্যে ভাসছে, না হলে ভুলভাল কিছু একটা খেয়েছে যার জন্য এসব দেখছে। এই ঘটনার পর পুরো 7টা দিন যাবৎ মিলি ঈশানকে নানাভাবে জ্বালালো। ঈশান এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও মেয়েটা কেন জানি এই ভালোবাসার কথাগুলোই বলতে লাগলো, যার জন্য ঈশানের মাথায় পুরো একটা চাপ এসে ভর করলো। মেয়েটা এরকমভাবে পাগলামি করলে আদৌ ওকে দূরে সরিয়ে রাখতে পারবে কিনা ঈশান সেটা জানে না। প্রতিনিয়ত মিলি ঈশানের রুমে এসে পর্যন্ত ডিস্টার্ব করে। মিলির বেঁধে দেওয়ার সময় 3য় দিনের মাথায় যখন দেখতে পাচ্ছিল না, তখন ঈশানের রুমে আসলো। দেখে ছেলেটা আধশোয়া হয়ে বসে আছে। রুমে ঢুকতেই ঈশান হকচকিয়ে গেল। ওকে দেখে অনেকটা ভয়ও পেয়ে গেল। ঈশান সাথে সাথে উঠে বসলো। এই মুহূর্তে পুরো খালি গায়ে ছেলেটা। ওকে দেখেই একটু মুচকি হাসে মিলি। তারপর ঈশানের সামনাসামনি বসতেই ও উঠে যেতে নিলে মিলি ওর হাত থেকে টি-শার্টটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল। মিলি ঈশানের গলার উপর দিয়ে 2 হাত রাখতেই ঈশান সেখানেই দাঁড়িয়ে রইল। ওর হাত পা কাঁপতে আরম্ভ করেছে। এবার মিলি ঈশানের হাত দুটো নিয়ে কোমরে রাখলো। ওর অনেকটা কাছে চলে আসলো মেয়েটা। গলাটা জড়িয়ে ধরে একটু পা দুটো উঁচু করে গালে একটা চুমু খেলো। সাথে সাথে ঈশান চোখ জোড়া বন্ধ করে নিল। ঈশান চোখ বন্ধ করতেই মিলি ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া লাগালো। ছেলেটার শরীর যেন এক নিমেষের মধ্যে অসাড় হয়ে আসতে লাগলো। মিলি পা দুটো উঁচু করে ছেলেটার ঠোঁটে কিস করে যাচ্ছে। একটা সময় বুঝতে পারলো যে ঈশানের কোনো রেসপন্স নেই। তখন ওকে ছেড়ে দিয়ে বুকে মুখ লুকালো। মেয়েটা 2 হাতে শক্ত করে ঈশানকে আঁকড়ে ধরে রেখেছে। তারপরও ছেলেটার কোনো রেসপন্স না পেয়ে ওকে ছেড়ে দিল আর রাগী চোখে তাকিয়ে থেকে বলতে আরম্ভ করলো, শোনো, আমি তোমার থেকে রোমান্টিক হওয়ার চেষ্টা করছি, আর তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। তুমি আসলে না একটা বচ্চা, একটা ফাজিল। না হলে আমাকে এত কষ্ট দিতে পারতে বলো? আমি তোমাকে সব সময় বোঝানোর চেষ্টা করি কতটুকু ভালোবাসি, আর তুমি আমাকে এমন করে ইগনোর করো। দেখো শোনো, আমি দিন শেষে একটা কথাই জানতে চাই,
তুমি আমাকে ভালোবাসো কিনা, নাহলে আমি উল্টোপাল্টা কিছু একটা ঘটিয়ে বসবো, তখন তুমি আফসোস করলেও কিন্তু কোনো কাজে হবে না। ঈশানের কথা বলার মতো কোনো ভাষা নেই। জোর করে মেয়েটাকে ছাড়ালো ঈশান। তারপর রুমের মধ্যে থেকে টানতে টানতে বাহিরে বের করে দিয়ে দরজাটা লাগিয়ে দিতে বলতে আরম্ভ করলো, আপনি খামোখা পাগলামি করছেন। এসব পাগলামি করে নিজেকে তো কষ্ট দিচ্ছেনই, আর আমাকেও কষ্ট দিচ্ছেন। দয়া করে এরকম পাগলামি করবেন না। আর আমি চাইছি না এখানে কোনো ঝামেলা হোক। তাছাড়া আপনি খুব ভালো করে জানেন আপনার আব্বু এসব জানতে পারলে তাহলে আমাকে এখান থেকে তাড়াবে। আচ্ছা, সত্যি করে একটা কথা বলুন তো, আপনি আমাকে এখান থেকে তাড়ানোর জন্য এসব কথা বলছেন? আমাকে তাড়িয়ে আপনার ভালো লাগে? তাহলে বলুন, আমি নিজে থেকে চলে যাচ্ছি। তারপরও এরকম করে আমাকে তাড়ানোর দরকার নেই। ঈশানের বলা শেষ কথাগুলো শুনে মিলির মাথায় প্রচণ্ড পরিমাণে রাগ উঠে গেল। এক নিমেষের মধ্যে মেয়েটা রাগে গজগজ করতে লাগলো। আমি তোমাকে ভালোবাসার কথাগুলো বলছি আর তুমি আমাকে এখান থেকে চলে যাওয়ার হুমকি দিচ্ছ? ঈশান, এগুলো বললে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। আর শুনে রাখো, আমি নিজেই বাসায় বলবো। তুমি ভেবো না ওরা তোমাকে আমার থেকে দূরে সরিয়ে দিবে। তুমি খুব ভালো করেই জানো যে আমি তোমাকে কতটুকু ভালোবাসি, ঠিক কতটুকু কাছে পেতে চাই। আর তুমি আমাকে প্রতিনিয়ত দূরে সরাচ্ছ। খুব বেশি খারাপ হবে ঈশান। আমি আবারও তোমাকে বলে দিচ্ছি, তোমার হাতে 7টা দিন সময় আছে। আর এই 7 দিনের মাথায় তুমি যদি সবটাই চাও ঠিক করে নিবে, নাহলে আব্বুকে আমার নিজেরই থেকে বলতে হবে, বুঝেছো? মিলি কথাগুলো বলে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। কথা শুনে ঈশানের হাত পাগুলো অসাড় হয়ে আসছে। এই কথা যদি মিলি ম্যাডাম বাসায় বলে আর বস সব জানতে পারে, তাহলে মিলির কি হবে ঈশান জানে না। তবে ঈশানকে এখান থেকে লাশ হয়ে ফিরতে হবে। এমন করেই পুরো 7টা দিনই কেটে গেল। 7ম দিনের মাথায় মিলি সকালবেলাতেই ঈশানকে নিয়ে বেরোলো। দুজনে একটা পার্কে আসে। মিলি একটা জায়গায় ওকে বসালো, কিন্তু মিলি একটা জায়গায় বসলো, কিন্তু ঈশান দাঁড়িয়ে রইল। মিলি থেকে কিছুটা দূরেই ঈশান দাঁড়িয়ে আছে। মিলি ঈশানকে এত ভালোবাসার পরেও কেন ইগনোর করে মিলি সেটা কিছুতেই বুঝতে পারে না। 1000বার ভালোবাসি বলেছে এই 7 দিনে, কিন্তু তারপরও কেন জানি কথাটা ঈশান মেনে নিতে পারেনি। তাছাড়া এই কয়েকদিনে মিলি ফোন করে রাতে পর্যন্ত ঈশানকে জ্বালিয়েছে। প্রতিদিন প্রত্যেকটা ক্ষণে প্রতি মুহূর্তে ওকে জ্বালিয়েছে। সব কিছু জানার পর আর এত বেশি জ্বালানোর পর ঈশানের মনে হয়েছে এই মেয়েটা ওকে এখানে শান্তিতে থাকতে দিবে না, এখান থেকে বের করেই ছাড়বে। ঈশান কথাগুলো ভাবছিল, তখন ঈশান কিছু বলছে না দেখে মিলি বলতে আরম্ভ করলো, কি হলো, কথা বলছো না কেন ঈশান? আর তুমি আমাকে ইগনোর করার চেষ্টা করছো? আমার এসব ভালো লাগে না কিন্তু ঈশান। ঈশান আমতা আমতা করে বলতে লাগলো। কি বলবে কি করবে জানে না। ছেলেটাকে এমন আমতা আমতা করতে দেখে মিলি এবার এসে ছেলেটার সামনে দাঁড়ালো। ঈশান ম্যাডামের থেকে দূরে যেতে নিলে মিলি ঈশানের হাতটা ধরে তারপর নিজের কাছে নিয়ে আসলো। জোরপূর্বক ওর কাছে আসার চেষ্টা করে বলতে আরম্ভ করলো। ঈশান মিলিকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে মিলি ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরার চেষ্টা করলো। একদম আমার থেকে আজকে আর দূরে যাওয়ার চেষ্টা করবে না। হয় তুমি আমাকে ভালোবাসো, সেটা আজকে এখানেই প্রকাশ করবে আর বুকে আগলে নিবে, আর নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। ম্যাডাম, আপনি ভুল করছেন। আপনি যাকে ভালোবাসার কথা বলছেন সে আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য না। আপনাকে ভালোবাসার মতো কোনো যোগ্যতা আমার নেই। এসব কথা আপনি বলবেন না। আপনাকে ভালোভাবে বলছি ম্যাডাম। এসব বলে বলে আমাকে বিপদের মধ্যে ফেলেছেন। এসব কথা বলে নিজেকে বিপদে ফেলবেন না ম্যাডাম। আপনাকে ভালোবাসার মতো যোগ্যতা রাখি না আমি। ম্যাডাম, পাগলামি করবেন না, তাহলে আমার অনেক বেশি সমস্যা হয়ে যাবে। আমি চাই সেই সমস্যাটা হোক, কারণ তুমি আমাকে বোঝার চেষ্টাই করছো না। আপনি বুঝতে পারছেন না ম্যাডাম। এরকম কিছু হলে বস আমাকে বাসা থেকে বের করে দিবে, আর এই শহরে থাকার মতো পরিস্থিতিটাও আমার থাকবে না। আপনি দেখি সেটাই করতে চাইছেন, আমি বুঝতে পেরেছি। জোর করে ঈশান মেয়েটাকে ছাড়িয়ে নিয়ে পার্ক থেকে বেরিয়ে যেতে নিলে মিলি বারবার ওকে ডাকতে লাগলো। রাগী কণ্ঠে বলতে লাগলো, তুমি আমাকে ভালোবাসো কিনা আমি শুনতে চাই ঈশান। আমি কিন্তু এখান থেকে এক পাও নড়বো না। তুমি যদি আমাকে ভালোবাসার কথা না বলো আর এখান থেকে না নিয়ে যাও, তাহলে এখান থেকে যাচ্ছি না ঈশান। সহজভাবেই বলছি, ঘটনাটা জটিল করো না ঈশান। আমরা বিষয়টা আপু আম্মুকে জানালে মেনে নেবে, কিন্তু হুটহাট করে অন্য কারোর মুখ থেকে শুনলে সেটা প্রতিক্রিয়া হতেই পারে। ঈশান, আমাকে ভালোবাসো সেটা বলো আর এখান থেকে নিয়ে যাও। মিলির কথা না শুনে ঈশান বেরিয়ে গেল। তারপর গাড়ির সামনে এসে অপেক্ষা করছে।
15 মিনিট যাবত দাঁড়িয়ে থেকে যখন মেয়েটা আসছে না, তখনই ঈশান রেগে গিয়ে আবারও পার্কের মধ্যে প্রবেশ করলো। দেখলো মেয়েটা সেখানে রাজিভাবে দাঁড়িয়ে আছে। ঈশান এসে মিলির হাত ধরতে গেলে মেয়েটা হাতটা ছাড়িয়ে নিল। তখন ঈশান আবারও জোর করে ওর একটা হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। একদম আমার সাথে জোর জবরদস্তি করবে না, আমি কোথাও যাব না। তুমি আমাকে এখান থেকে জোর করে কোথাও নিয়ে যেতে পারবে না। আমি শুধু তোমার থেকে এটাই জানতে চাচ্ছি যে তুমি আমাকে ভালোবাসো কি না সেটা বলো। আমি এখান থেকে এক পাও নড়বো না যতক্ষণ পর্যন্ত না তুমি আমাকে ভালোবাসো সেটা স্বীকার করছো। ততক্ষণ অবধি আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। ঈশান ঈশান মিলির হাতটা ছাড়লো না। মেয়েটাকে গাড়ির কাছে নিয়ে আসতেই মিলি এক ঝাটকা দিয়ে হাতটা ছাড়িয়ে নিল। ঈশান যখন মিলির দিকে ফিরল, তখন মিলি ঈশানের বুকে জোরে সোরে একটা ধাক্কা দিল। ঈশান কয়েক পা পিছিয়ে গেল। আর কিছু বলার বা বোঝার আগেই কোথা থেকে একটা গুলি এসে লাগলো গাড়ির গায়ে। সাথে সাথেই দুজনে স্তব্ধ হয়ে গেল। মিলি ভয় পেয়ে গিয়েছিল এরকম ঘটনা ঘটার কারণে। ও কানে হাত দিয়ে চোখ জোড়া বন্ধ করে রাখলো। ঈশান আশেপাশে তাকিয়ে দূর থেকে কয়েকজন ছেলেকে আসতে দেখে মিলিকে গাড়িতে ঢোকানোর চেষ্টা করলে মিলি সেখান থেকে সরতে যাচ্ছিল না। তখন ঈশান জোরপূর্বক ওকে ধাক্কা দিয়ে গাড়িতে উঠিয়ে দিয়েই তারপর দরজাটা লাগিয়ে দিতে গেলে তখনই একটা গুলি এসে হাতে লাগলো। গায়ে গুলি লাগতেই ঈশান আটকে উঠল। মিলি গ্লাস দিয়ে সেটা দেখলেও ঈশান দরজা খুলতে দিল না, লক করে দিল। ঈশানও গাড়িতে উঠে যেতে নিলেই পরপর ঈশানের গায়ে এসে সজোরে দুটো গুলি লাগলো। বুক বরাবর গুলি দুটো লাগবেই ঈশান সেখানেই মুখ থুবড়ে পড়ে যেতে নাই। ছেলেটা কোনো রকম উঠে গেল আর গাড়ির দরজাটা লাগিয়ে দিয়ে তারপর কোনো রকমে ড্রাইভ করতে শুরু করলো। প্রচুর পরিমাণে রক্ত পড়ে যাচ্ছে, তারপরও চোখ জোড়া খোলা রেখেছে। মিলিও কান্নাকাটি করেই যাচ্ছে, বারবার ঈশানের নাম ধরে ডাকছে, কিন্তু সেই ডাকটা যেন ঈশানের কান পর্যন্ত পৌঁছচ্ছে না। বাসার সামনে এসে গাড়িটা থামিয়ে দিতেই মিলি দৌড়ে বাড়িতে গিয়ে নামলো। মিলি দৌড়ে গাড়ি থেকে নামলো। এরই মাঝে মিলির চিৎকার চেঁচামেচি আর কান্নাকাটির শব্দে মিলির আব্বু আম্মু বেরিয়ে আসলো। মিলি ঈশানের এই অবস্থা দেখে কেঁদে ফেলেছে। এবার মিলির আব্বু এসে ওকে বুকে আগলে নিল। তখন মিলি বলতে শুরু করলো, আব্বু দেখো আমার জন্য ঈশানের এই অবস্থা হচ্ছে, আমাকে বাঁচাতে গিয়ে এরকম একটা বিপদে পড়েছে। তুমি প্লিজ কিছু একটা করো, ওকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো, নাহলে ওর খারাপ কিছু হয়ে যাবে, প্লিজ আব্বু। মেয়েটা কেঁদেই চলেছে। এবার মিলির আব্বু মিলির আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শায়লা তুমি মিলিকে নিয়ে ভেতরে যাও, বাইরে একদম থাকবে না, এখনই এখান থেকে যাও, আমি ওকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করছি। মিলিকে আব্বু জোর করে পাঠিয়ে দিল। মিলি যেতে না চাইলেও ওর আব্বু একটা ধমক দিয়ে পাঠিয়ে দিল। তারপর বাসার একজন কেয়ারটেকারের মাধ্যমে মিলির আব্বু ঈশানকে হসপিটালে পাঠিয়ে দিল, কিন্তু নিজে বাসা থেকে এক পাও বেরোলো না। বুঝতে পারলে কেউ ওদের উপরে অ্যাটাক করেছিল। আর ঈশানের পুরো শরীর দিয়ে প্রচুর পরিমাণে রক্ত পড়েছে, যার জন্য অনেক বেশি অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। হসপিটালে পৌঁছতে ওর অবস্থা এতটাই কাহিল হয়ে পড়েছিল, যার জন্য ডক্টর ওর সার্জারি করার পর বলেই দিয়েছিল 24 ঘন্টার মধ্যে যদি জ্ঞান না ফিরে তাহলে আর কিচ্ছু করার থাকবে না। আইসিইউতে ছেলেটাকে রাখা হয়েছিল। তারপর যখন মিলি নিউজের মাধ্যমে জানতে পারলো, তখন নিচে এসে ওর আপুর সাথে জোর জবরদস্তি করতে আরম্ভ করলো হসপিটালে যাওয়ার জন্য। কিন্তু মিলির আব্বু কিছুতেই ওকে হসপিটালে যেতে দিবে না। তারপর ওদের মাঝে কি কথা হলো সেটা তো আপনারা জানতেই পারলেন। মিলি কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙে পরদিন সকালে বুঝতে পারলো যে একটা দিন পুরো প্রায় পার হয়ে যাচ্ছে, ঈশানের জ্ঞান ফেরেনি। মিলি তাড়াহুড়ো করে নিচে আসলো আর জোরপূর্বক বাসা থেকে বেরিয়ে গেল। তারপর গাড়িতে উঠে ড্রাইভ করতে নিলেই মিলির আব্বু আম্মু ওকে আটকানোর চেষ্টা করলো। মিলি গাড়ি স্টার্ট করতেই আব্বু গাড়ির সামনে থেকে সরে যায় আর মিলি বলতে আরম্ভ করে, তোমরা আমাকে বাধা দেওয়ার চেষ্টা করো না। তোমরা খুব ভালো করে জানো আমি একটাবার মুখ দিয়ে যেটা উচ্চারণ করি সেটাই করে ছাড়ি। তোমাদের যেতে যদি এতই বেশি ভয় লাগে তাহলে আমি একাই যাচ্ছি। একটা ছেলে আমাকে বাঁচিয়েছে, নিজে হাসপাতালে ভর্তি হয়ে আছে, আর তুমি তাকে দেখতে পর্যন্ত যাওয়ার দূরের কথা, একটা বড় ছেলেটার কথা ভাবলেও না। হসপিটালে পৌঁছে দিয়েই তোমার তার প্রতি দায়িত্ব শেষ হয়ে গেল। ওর জায়গায় আমিও তো থাকতে পারতাম। ঈশান আমাকে যেভাবে সেভ করেছে তাতে ওর এই প্রতিদান কখনো ভুলবার নয়। আব্বু তুমি এরকম একটা কাজ করেছো যার জন্য আমার খুবই খারাপ লাগছে। ছেলেটা
বরাবরই তোমাকে সেভ করে গেছে, আর তুমি ওকে একটাবার বোঝানোর চেষ্টা করলে না। মিলির আব্বু হাজারবার বারণ করতে লাগলো, তারপরও মেয়েটা কোনো কথাই শুনছে না। হসপিটালে চলে গেল। তারপর ছেলেটার কেবিনের সামনে আসতেই দেহে প্রাণ ফিরে পেল, কারণ ঈশান আধশোয়া হয়ে বসে আছে। মিলি চোখ জোড়া বন্ধ করে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর তাড়াহুড়ো করে কেবিনে ঢুকলো। ডক্টর মিলিকে দেখেই কেবিন থেকে বেরিয়ে গেল। মিলি ঈশানকে দেখে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ করেছে তার। ঈশান ওঠার চেষ্টা করতেই এবার মিলি দ্রুত গিয়ে ঈশানকে জড়িয়ে ধরল। ব্যথায় ছেলেটা কিছুটা কুকিয়ে উঠলেও কিছুক্ষণের জন্য চুপ করে থাকলো। আজকের ঈশান মেয়েটাকে বাধা দিল না। আজ কিংবা কাল এসব ঘটনা তো মিলির আব্বুর কাছে যাওয়ারই ছিল। আজকে এখন এই মুহূর্তে ঈশানের মনে হচ্ছে যে মিলি হয়তোবা সত্যিই ওকে ভালোবাসে, কিন্তু ঈশানের সাধ্য নেই ওকে ভালোবাসার। ঈশান কথাগুলো ভেবে মিলিকে ছাড়িয়ে নিল, তারপর চোখের পানি মুছে দিয়ে আশেপাশে তাকালো আর গ্লাসের বাইরে দেখার চেষ্টা করছে মিলির আব্বু আম্মু এসেছে কিনা। মিলি কথা বলছে না দেখে ঈশান জিজ্ঞেস করলো, ম্যাডাম আপনার আপু এসেছে। মিলি মাথা নেড়ে না সূচক উত্তর দিল। বারবার নাক টানতে লাগলো মেয়েটা। ঈশান আবারও চোখের পানি মুছিয়ে দিল আর বলতে আরম্ভ করলো, ম্যাডাম কান্না করবেন না, দয়া করে। কান্নাকাটি করে শুধু শুধু শরীরটা খারাপ হবে। আপনার এখানে আসাটা মোটেও ঠিক হয়নি। এখনো আপনার ওপর থেকে বিপদ কাটেনি। যদি আপনার সাথে আবারও কিছু হয়ে যায় তখন আপনার আব্বু আম্মুর কি হবে বলুন? মিলি এখন শুধু ভাবছে এই ছেলেটা বারবার ওর কথাই কেন ভাবছে। নিজের এরকম একটা অবস্থা, তার উপর নিজের কথাটা না ভেবে শুধু ওর কথাটাই ভেবে যাচ্ছে। মিলি এবার চোখ জোড়া মুছে নিল, তারপর ঈশানকে উদ্দেশ্য করে বলতে শুরু করলো, আর কত আবার চিন্তা করবে ঈশান? এত কিছু চিন্তা করে এত কিছু ভেবে কি তুমি বুঝতে পারছো না তুমি আমাকে ভালোবাসো? তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না, সেটা কি তোমার মনে হচ্ছে না? ম্যাডাম আমার কোনো যোগ্যতা নেই আপনাকে ভালোবাসার। আপনি এসব কথা বলে আমাকে বিপদের মধ্যে ফেলতে চাইছেন। দয়া করে একটু বোঝার চেষ্টা করুন। আমার কোনো অধিকারই নেই আপনাকে ভালোবাসার। আমি কি করে আপনাকে ভালো রাখবো বলুন? আমার মতো একটা মানুষের কি বা আছে আপনাকে ভালো রাখার? ও তার মানে এত কিছুর পরে তুমি আমাকে ভালোবাসো সেটা প্রকাশ করবে না? এমন কেন তুমি ঈশান? তুমি বুঝতে পারো না যে আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি? ম্যাডাম সেই দিন শেষে আমার উপরে আঙ্গুলটাই তোলা হবে। সবাই আমাকে বলবে আমি বড়লোকের মেয়ের নজর দিয়েছি, তাকে নিজের প্রেমের ফাঁদে ফেলে টাকা পয়সা হাতানোর চেষ্টা করেছি। তাই দয়া করে এসব কাজ করবেন না। ম্যাডাম খুব ভালো করে জানেন আপনার মতো বড়লোকের মেয়েকে ভালোবাসার মতো কোনো যোগ্যতাই রাখে না। আপনি জোর করে আমাকে এইসব ঝামেলার মধ্যে জড়িয়ে ফেলছেন। আমার ভালোবাসাটা তোমার কাছে ঝামেলা মনে হচ্ছে ঈশান? আমি অবাক হয়ে যাচ্ছি তোমার এরকম কথাতে। তুমি আমাকে কি একটুও ভালোবাসতে পারো না? এত ভালোবাসার পরেও কেন তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ? কেন দূরে সরিয়ে দিতে চাচ্ছ ঈশান? যাই হোক, তুমি এখন অসুস্থ। আমি চাইছি না তোমার সাথে কোনো সিন ক্রিয়েট করতে। তবে দিন শেষে আমার একটা কথাই মাথায় থাকবে, আমি তোমাকে ভালোবাসি আর বেঁচে যাও। আর হ্যাঁ, আমাকে ভালোবাসো কিনা বাসো আমি সেটা শুনতে চাই না। তুমি আমারই থাকবে। এখন অসুস্থ, তোমার সাথে এই মুহূর্তে আমার কথা বলতে ইচ্ছে করছে। মিলি ঈশানকে হাজারটা কথা শুনিয়েও বোঝাতে পারল না। ঈশান কোনো কথাই বলল না। মিলি সেখান থেকে বেরিয়ে গেল। পুরো 7-8টা দিন ঈশানকে হসপিটালে থাকতে হলো। তারপর ঈশানকে মিলিদের ফার্ম হাউসে নিয়ে আসা হলো। মিলি ঈশানের আশেপাশে ঘুরঘুর করছে, কিন্তু ছেলেটা অসুস্থ থাকার কারণে কোনো কিছু বলতে পারছিল না। মিলিও এই অবস্থাতে চাচ্ছিল না ওকে কোনো কথা বলতে, তাতে হয়তো ছেলেটা উত্তেজিত হয়ে যাবে। আর ওদের মাঝে এরকম কথা হলে বারবার কেউ হয়তো দেখে ফেলবে। কথাগুলো ভেবেই মিলি ঈশানকে আর তেমন কিছু বলতো না। অন্যদিকে ঈশান ভাবছিল মেয়েটা এত ভালো হলো কী করে। 1.5 মাসের মাথায় ঈশান যখন পুরোপুরি সুস্থ হয়ে গেল তখন মিলি সিদ্ধান্ত নিল এবার আব্বু আম্মুকে বিষয়টা জানাবে। সব জানার পর যদি আব্বু আম্মু সবটা নাও মেনে নেয় তাহলে বিয়ে করে নেবে। আর সেজন্য কি করতে হবে মিলি সেটা খুব ভালোভাবেই জানে। ঈশান অফিসের কাজের জন্য বাইরে গেছিল, তাই মিলির সাথে ঈশানের সকালে আর দেখা হয়নি। ঘুম থেকে উঠে মিলি ওর আব্বুকে আজকে বাসায় পেল। অফিসের চাপ বোধ হয় আজকে কিছুটা কম আছে, তাই ঈশানকে বাসার বাইরে পাঠিয়েছে। মিলির আব্বু ওর আম্মুর সাথে ডাইনিং রুমে বসে কথা বলছিল। মিলি খাওয়া দাওয়া করে এসে ওর আব্বু আম্মুর আশেপাশে ঘুরঘুর করতে লাগলো।
আব্বু সেটা বুঝতে পেরে এবার মিলিকে উদ্দেশ্য করে বলতে শুরু করলো। মামুনি, কিছু বলার থাকলে বলতে পারো, এত সংকোচ করার কিছু নেই। মিলি এবার এসে ওর আব্বুর সামনে একটা সোফায় বসে পড়ল। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বলতে আরম্ভ করলো। আব্বু, আমি একজনকে পছন্দ করি। ভেবেছি আজকে তোমাদেরকে এই কথাগুলো বলবো। সব কিছু ঠিকঠাক থাকলে আমি খুব শীঘ্রই ওকে বিয়ে করতে চাই। বজ্জারটা কিছুতেই আমার কথাগুলো বোঝার চেষ্টা করছে না, আমাকে দূরে সরিয়ে রাখতে চায়। আর আমি আর এটা পারছি না ও থেকে দূরে সরে থাকতে। আরাফ চৌধুরী কিছুক্ষণ মেয়ের মুখের দিকে তাকিয়ে রইল। মিলি আব্বুর থেকে আর কোনো উত্তর না পেয়ে বলল। আব্বু, আমি তোমাকে কিছু বলেছি? এবার আরাফ চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো। তা ছেলেটাকে আমাদের চেনা পরিচিত কেউ নাকি, নাকি বাইরের কোনো দেশে থাকে? ছেলেটাকে তুমি খুব ভালো করে চেনো, আর সব কিছু জানার পরে তুমি হয়তো খুশি হবে আব্বু। আমি জানি তুমি আমার কথাটা রাখবে। কিন্তু ছেলেটাকে আমাকে একটাবার বলবে তো? মিলি একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ জোড়া বন্ধ করে নিয়ে বলল। আব্বু, আমি ঈশানকে ভালোবাসি। আমি ওকে ছাড়া থাকতে পারছি না। আব্বু, আমি ঈশানের উপরে প্রচুর পরিমাণে দুর্বল আর প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। আমি ওকে কথাগুলো বলে বোঝাতেই পারছি না। তোমরা কি এবার একটু ট্রাই করে দেখবে? আমি চাই তুমি ওর সাথে কথা বলো, তারপর আমাদের বিয়েটা দাও। ঈশান তোমার কথার জন্যই বিয়ে করতে পারছে না, আর আমাকে নিজের করে কাছেও টেনে নিতে পারছে না। ও ভয় পাচ্ছে পাশে যে তুমি আমাদের মেনে নিবে না, সব কিছু জানার পর হয়তো বা এখান থেকে বের করে দিবে। তাই ও তোমার সাথে কথা বলতেও ভয় পাচ্ছে। সেই জন্য আমি নিজে থেকেই বললাম। ঈশান বলছে তুমি এই সম্পর্কটা কখনোই নাকি মেনে নেবে না। কিন্তু আপু, আমি তো খুব ভালো করেই জানি তুমি আমার কষ্টটা দেখতে পারো না। আজ হোক বা কাল তুমি এই সম্পর্কটাকে মেনে নিবেই, আমি সেটা জানি। কারণ আপু তার প্রিন্সেসকে অনেক বেশি ভালোবাসে, তাই না বলো আপু? মিলির মুখে এরকম কথা শুনে আব্বু কিছুক্ষণ চুপ করে ওর দিকে চেয়ে রইল। আব্বু কোনো কথা বলছে না দেখে মিলি আবারও বলতে শুরু করলো। আব্বু, তুমি কথা বলছো না কেন? মিলির কথাতে যেন ওর আব্বুর হুঁশ ফিরল। ভদ্রলোক ঈশানের নাম্বারে কল করলো। মিলি অবাক হয়ে আব্বুর দিকে তাকিয়ে রইল। আরাফ চৌধুরীর কোনো প্রতিক্রিয়া নেই। লোকটা কোনো কথা ছাড়াই ঈশানকে বাসায় ডেকে নিল। আধা ঘন্টা পর ঈশান বাসায় এসে আরাফ চৌধুরীর সামনে দাঁড়ালো। সবাই গম্ভীর মুখে ওর দিকে তাকিয়ে আছে। স্যারের এমন চুপ করে থাকা কোনো ঝড়ের পূর্বাভাস, তাই ঈশান কিছু জিজ্ঞেস করতে নিলে তখন লোকটা বলতে আরম্ভ করলো। ঈশান, আমি মিলির কাছ থেকে যেটা শুনলাম সেটা কি সত্যি? এবার ঈশান ম্যাডামের দিকে তাকালো। মিলি ম্যাডাম লজ্জা পাচ্ছে। ঈশান কি বলবে ভেবে পাচ্ছে না, আর ও কথা বলছে না দেখে মিলি বলতে আরম্ভ করলো। ঈশান শোনো, তুমি বলো। আমি আব্বুকে সবটা বলেছি, দেখবে আব্বু রাজি হবে। আমাদের কখনোই আলাদা করবে না। তুমি খামোকা টেনশন করছো, ভয় পেও না তো। শোনো, দেখো আব্বু আমাদের উপরে রাগ করে থাকতেই পারবে না। এরকম কথা শুনে ঈশানের মনে হতে লাগলো এই বুঝে স্ট্রোক করবে। মিলি ম্যাডাম বসকে সব বলে দিয়েছে। কথাগুলো ভেবেই ঈশান বসের দিকে তাকালো। তখনই লোকটা বলতে শুরু করলো। ঈশান, হ্যাঁ কি না, আমার মেয়ে যেটা বলছে সেটা কি সত্যি নাকি মিথ্যে, আমাকে বলো। ঈশান চুপ করে থেকে তারপর মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। তারপর আর কিছু বলতে যাবে তার আগেই মিলির আব্বু উঠে দাঁড়িয়ে ঈশানের শার্টের কলার ধরে কষিয়ে ওর গালে একটা থাপ্পড় মারল। ঘটনাটা এত দ্রুত ঘটলো যা বুঝে আসতে কয়েক সেকেন্ড সময় লেগে গেল। ঈশান হতভম্ব হয়ে গেল। এবার মিলির আব্বু বলতে লাগলো। শায়লা, তোমার মেয়েকে রুমে নিয়ে যাও। দুধ কলা দিয়ে আমি এতদিন কাল সাপ পুষেছি, বুঝতে পারিনি সেই কাল সাপ আমার নিজেকেই ছুবল দিবে। এত কিছুর পরেও কি করে পারলো আমার মেয়েকে ট্র্যাপে ফেলতে? ও বড়লোক হতে চাইছে, বড়লোক হবার আশায় ও ভুলে গেছে ও একটা সাধারণ কর্মচারী। সাধারণ ছেলে হয়ে কি করে ও বসের মেয়ের সাথে প্রেম করার মতো দুঃসাহসিকতা দেখায়? আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। আব্বু, আমার কথাটা শোনো। ঈশানের কোনো দোষ নেই, ও এরকম কিছু করেনি। বোঝার চেষ্টা করো। তুমি খামোখা ওর উপরে রাগ করতেছো। সবকিছু তো ঠিকই ছিল, আমি তো তোমাদেরকে সবটা বুঝিয়েই বললাম। তারপরেও কেন তুমি এরকম করছো? প্লিজ আব্বু, আমার কথাটা শোনো। চুপ, একদম চুপ। আর কোনো কথা শুনতে চাই না। আর একটা কথা তুমি মুখ দিয়ে বের করবে না। তোমার থেকে এইরকম কথা আমি শুনবো সেটা কখনোই আশা করিনি। বিদেশ থেকে তোমাকে পড়ালেখা করিয়ে এনেছি এই দিন দেখার জন্য। একটা বডিগার্ডকে তুমি দিন শেষে ভালোবাসলে। তোমার কর্মকাণ্ডে আমি অবাক হচ্ছি। মিলি আব্বু আম্মুকে কান্না করেও কথাগুলো বোঝাতে পারলো না। তার আগেই মিলির আম্মু ওকে জোরপূর্বক রুমে নিয়ে যেতে লাগলো। মিলি কান্নাকাটি করেই চলেছে।
আরাফ চৌধুরী ঈশানকে হাজারটা আঘাত করলো, কথা শোনালো, তাতেও লোকটা ক্ষান্ত হলো না। আধা ঘন্টার মধ্যেই পুলিশ এসে ছেলেটাকে ধরে নিল। ঈশান চুপচাপ সেখানে দাঁড়িয়ে থেকে দেখলো। পুলিশ আসলে মিলির আব্বু বলল, অফিসার কোনো মতেই যেন ও জেল থেকে বেরোতে না পারে। আমিও দেখবো ও কি করে আমার মেয়ের আশেপাশে আসে। ওর সাহস কি করে হলো আমার মেয়ের সাথে প্রেম করার স্বপ্ন দেখার? ও ভাবতেও পারেনি আমি ওর কি হাল করতে পারি। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছে। বড় লোকের মেয়ের দিকে হাত বাড়ানো, এর জন্য তোকে অনেক বড় শাস্তি পেতে হবে। ঈশান শুধু ফ্যালফ্যাল করে লোকটার এরকম কর্মকাণ্ড দেখতে লাগলো। তারপরও কোনো কিছু বলল না। কিছু বলার আগেই লোকটা ওকে এরকম করে জাজ করলো। ঈশান এটুকুই ভাবছে, বস এরকম কিছু করবে জানতো না। সবটা জানার পর লোকটা সিনক্রিয়েট করবে সেটা জানতো, কিন্তু পুলিশে দিবে সেটা কল্পনাও করতে পারেনি। মিলিওর আব্বুকে বলার পর এরকম পরিস্থিতি হতে পারে সেটা বুঝতে পেরেছিলাম। ঈশানকে ওসি থানায় নিয়ে আসলো, কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, পুলিশ একটা বারও ওর গায়ে হাত তুলল না। ঈশানকে এনেই জেলের ভিতরে রাখা হলো। ঈশান দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে রইল। ওসি সাহেব ওকে চুপ করে থাকতে দেখে বলতে লাগলো, শেষ পর্যন্ত বড়লোকের বাড়ির জামাই হবার খুব ইচ্ছে ছিল না রে। তোর কি একবারও ভয় হলো না এরকম কিছু করতে? আচ্ছা, তোদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? বুঝতে পারিস না যে তোর আমার মতো মধ্যবিত্ত কিংবা গরিব ঘরের কোনো ছেলে এত বড় লোকের বিজনেসম্যানের মেয়েকে কখনোই ভালোবাসতে পারে না? তাদের ভালোবাসার মতো ভুল করলে শুধু সারা জীবন পস্তাতে হয়। সবকিছু বোঝার পরেও এরকম একটা রিস্ক কেন নিতে গেলি? ঈশান ওসির মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। ওসির কথা শোনার একটু বাদেই হাসার চেষ্টা করে বলতে আরম্ভ করলো, আমি তো আপনাদের কোনো কিছু বলতেই পারলাম না। স্যার তো আমার কোনো কথাই শুনেনি। উনি ওনার মেয়ের কথায় আমাকে জাজ করলেন। বস আমাকে হেল্প করেছেন ঠিকই, আমি যে তার জন্য অকৃতজ্ঞ বেইমান হব তেমনটা নয়। আমার ইচ্ছা ছিল না ওনার মেয়েকে ভালোবাসার কিংবা জোর করে এই সম্পর্কে জড়ানোর কোনো স্বপ্নই আমি দেখিনি, কিন্তু ম্যাডাম আমাকে বারবার জোর করেছে। আমি ভেবেছিলাম উনি হয়তো আমার সাথে মজা করছে, কিন্তু আজকে এমন কিছু ঘটাবে আর উনি ওনার আব্বুর কাছে এভাবে সবকিছু বলে দিবে আমি ভাবতেও পারিনি। আমি জানতাম বস এসব জানার পর এমন কিছু করবে, তার জন্য আগে থাকতেই প্রস্তুত ছিলাম, কিন্তু বস আপনাদের কল করবে আমি সেটা ভাবতে পারিনি। আগে ভাবতে পারিসনি, এখন ভাব। থানায় বসে থেকে এবার মশার মাছির সাথে গল্প কর। বড়লোকের জামাই হওয়ার খুব ইচ্ছে ছিল, তোদের কোনো কর্মকাণ্ড নেই, বড়লোকের মেয়ের দিকে তাকাতে হবে। ঈশান চুপচাপ বসে রইল, জানে না ওর কপালে পরবর্তীতে কি আছে। থানার মধ্যে পুরো একটা দিন কেটে গেছে। তারপর ঈশানের থানা থেকে বেরোনোর কোনো নামগন্ধ নেই। আর ওকে ছাড়িয়ে নিবেই বা কে? পুরো পৃথিবীতে আপন বলতে কেউ থাকলে তো শেষে এমন কিছু দেখারই বাকি ছিল। ভালোবাসার কথা তো ঈশানকে ভুলে যেতেই হবে, না হলে ওর বেঁচে থাকার মতো কোনো অবস্থাই থাকবে না। পুরো একটা দিন থানায় কেটে গেলেও ঈশানের কোনো হেলদোল নেই। না ওসিকে কিছু বলার চেষ্টা করলো, আর না কাউকে কল করে বলল ওকে ছাড়িয়ে নিতে। মিলি ম্যাডামের পাগলামিতে এরকম কিছুই হবার ছিল। দুপুরের দিকে দেয়ালে হেলান দিয়ে পিঠে গিয়ে চোখ বন্ধ করে বসে আছে ছেলেটা। এরই মাঝে কেউ একজন থানার মধ্যে প্রবেশ করলো। তারপর লকআপের সামনে গিয়ে বলতে শুরু করলো, ঈশান। ঈশানের হালকা ঘুমটা কেটে গেল। চোখ মেলে সামনের দিকে চেয়ে দেখলো বস দাঁড়িয়ে আছে। লোকটা কি সত্যি সত্যি এখানে এসেছে? কতগুলো ভেবেই এবার এসে অনেকটা দীর্ঘশ্বাস ফেলে তারপর বসের দিকে তাকিয়ে রইল। তোমাকে এখনই একবার হসপিটালে যেতে হবে। মিলির অবস্থা খুবই খারাপ ঈশান। ও কালকে সুইসাইড করার চেষ্টা করেছিল। আমি বুঝতে পারিনি যে মেয়েটা তোমার জন্য এত বেশি পাগলামি করবে। দিন শেষে আমাদের সব মেনেই নিতে হবে। তুমি আমার সাথে চলো, আমি যেটা করেছি সেটা অন্যায় ছিল। যেহেতু তোমার কোনো দোষ নেই, তাই আমি নিজে থেকে তোমার দিকে এগিয়ে এসেছি। তবে যাই হোক, আমি আর তোমাদের মাঝখানে বাধা হতে চাইছি না। তুমি দয়া করে আমার সাথে চলো। ঈশান সেখানেই বসে রইল। ওসি লকআপের গেট খুলতে খুলতে বলল, তোর তো কপাল খুলে গেল রে, বড়লোকের জামাই হবি, খুশি হসনি? ওসি আরাফ চৌধুরীর মুখের দিকে তাকাতেই চুপ করে গেল। তারপর লকআপের গেট খুলে দিয়ে ওসি আরাফ চৌধুরীর মুখোমুখি দাঁড়িয়ে বলতে শুরু করলো, দেখুন আরফ সাহেব, ছেলের কোনো দোষ ছিল না।
আমি সেটা খুব ভালো করেই ওর থেকে জেনেছি। যাই বলেন, আপনাদের এরকম কাজ করাটা ঠিক হয়নি। সবটা জেনে তারপর ছেলেটাকে জাজ করা উচিত ছিল। সেটা না করেই একতরফাভাবে আপনার মেয়ের সাথে কথা শুনে একে থানায় পাঠালেন। এরকম কিছু করার আগে সেটা দ্বিতীয়বার ভাববেন। যেটা আপনার মেয়েটাই না থাকতো, তাহলে ওকে জেল দিয়ে আপনার কি হতো? প্রতিশোধ আপনি নিতেন, কিন্তু কার ওপর প্রতিশোধ নিতে গিয়ে কাকে হারাতেন? তখন আপনার মান সম্মানটা থাকতো না। সত্যিটাকে মেনে নিতে শিখুন। এরকম করে বারবার সবাইকে ঝামেলার মধ্যে না ফেলে একবারে সমাধানের চেষ্টা করুন। আরাফ চৌধুরী ঈশানকে নিয়ে হসপিটালে চলে আসলো। সারা রাস্তায় ছেলেটা কোনো কথা বলেনি। লোকটা ওকে হাজার কথা বলেছে, তারপরও ঈশানের মুখে কোনো কথা নেই। ও শুধু চুপচাপ পাথরের মতো বসে আছে। মিলি ওকে এত ভালোবাসে, ও সেটা বুঝতেই পারলো না। মেয়েটা শেষে ওর জন্য সুইসাইড করতে গিয়েছিল। মিলির আব্বু ওকে এরকম করে সবার সামনে প্রেজেন্ট না করলেও পারতো, কিন্তু তারপরও মেয়েটা এসব কিছু বলেছে আর এরকম একটা ঝামেলার মধ্যে ওকে পড়তে হয়েছে। হসপিটালে গাড়ি থামতেই আরাফ চৌধুরী ঈশানের হাত ধরে টানতে টানতে ওকে মিলির কেবিনের সামনে নিয়ে আসলো। তারপর দরজা ঠেলে ছেলেটাকে ভিতরে পাঠিয়ে দিয়ে দরজায় দাঁড়িয়ে বলতে শুরু করলো। মিলির আব্বু কথাগুলো বলে নিচের দিকে তাকিয়ে রইল। মেয়েটা শান্ত হয়ে গেল। মিলির আম্মু ওকে বুকের সাথে জড়িয়ে রেখেছিল। আব্বুর কথাতে মিলি নিজেকে ছাড়িয়ে নিল। খেয়াল করলো ঈশানের মতো কেউ একজন দাঁড়িয়ে আছে। ঈশানকে দেখে মেয়েটা স্তব্ধ হয়ে গেল। আম্মু সেখান থেকে উঠে গিয়ে ঈশানের দিকে একবার তাকিয়ে বাইরে বেরিয়ে গেল। ঈশান গুটি গুটি পায়ে হেঁটে এসে মিলির সামনে বসলো। আর কিছু বলতে যাবে তার আগেই মিলি ফুপিয়ে কেঁদে উঠল। তখনই ঈশান বলতে আরম্ভ করলো। কেন করলেন এরকম? আপনার যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো বলেন তো? ঈশান জানে না মেয়েটা কি করেছিল, পয়জন খেয়েছিল নাকি হাত কেটেছিল। তারপরও বারবার মনে হচ্ছে সত্যি যদি মেয়েটার কিছু হয়ে যেত তাহলে তো নিজেকে কখনোই ক্ষমা করতে পারতো না সে। ঈশান একটা দীর্ঘশ্বাস ফেললো, হাতের দিকে তাকালো। মেয়েটার হাতে বড় সড়ো একটা ব্যান্ডেজ। দেখেই বুঝতে পারলো যে এই হাতটাই কেটেছিল। ঈশান মিলির হাতটা নিজের হাতে নিল। মেয়েটার চোখে মুখের অবস্থা বেহাল। কালকে থেকে বোধহয় মেয়েটা নিজেকে কষ্ট দিয়ে যাচ্ছে। ঈশান চোখ জোড়া বন্ধ করে তারপর বলতে লাগলো। এরকমটা না করলেও পারতেন, এখন চুপ করে আছেন কেন? আমাকে দোষারোপ করুন, হাজারটা কথা শোনান। আমার জন্যই নিজেকে এমন করে কষ্ট দিতে চেয়েছিলেন না, তাহলে চুপ করে আছেন কেন? মেয়েটা ফুপিয়ে কেঁদেই চলেছে। ঈশান ওর হাতটা ছেড়ে দিল। মেয়েটা কথা বলছে না। তাহলে কি রাগ করেছে? সত্যি সত্যি ওর সাথে কোনো কথা বলবে না? তারপর আবারও মনে হতে লাগলো মিলির আব্বু কি সবটা মেনে নিয়েছে নাকি আবারও কোনো নতুন নাটক করছে। ঈশানের পরক্ষণে মনে হলো এই সম্পর্কটা হবার নয়, আর লোকটা এসব কখনো মেনেও নেবে না। মিলিকে সুস্থ করে তোলার জন্যই বস ওকে জোরপূর্বক হসপিটালে নিয়ে এসেছে। চোখের সামনে একটা মায়াবিনী ফুপিয়ে উঠছে, তাই চোখের পানি মুছিয়ে দিতে নিলেই মিলি জাপটে জড়িয়ে ধরল ঈশানকে। মেয়েটা ঈশানের শার্টটা খুব শক্ত করে খামচে ধরল। মিলির শরীরটা কেঁপে কেঁপে উঠছে। সরি শোনা, আমি বুঝতে পারিনি এরকম কিছু হয়ে যাবে। বলেছিলাম আব্বু আম্মুকে সবটা বুঝিয়ে বলবো, কিন্তু সবকিছু বোঝানোর আগে আব্বু এরকম কিছু আমাকে বাসায় আটকে রাখবে আর তোমাকে পুলিশের হাতে তুলে দিবে, আমি সেটা ভাবতেই পারিনি। দিন শেষে শুধু তোমাকেই চেয়েছিলাম। আব্বু আম্মু এরকম একটা কর্মকাণ্ড ঘটাবে আমি সেটা কখনো কল্পনাও করতে পারিনি। তুমি রাগ করে থেকো না শোনা, আর কখনো এরকম ভুল করবো না। দেখো, এরকমটা না করলে তো আমি তোমাকে কখনো নিজের করে পেতাম না। না পেলে না পেতেন, আপনার জন্য ছেলের অভাব ছিল নাকি? তারপরে এরকম একটা কাজ কেন করেছিলেন? সত্যি আপনার কিছু একটা হয়ে যেত তাহলে আমি ভালো থাকতাম কিভাবে? ঈশানের কথাতে মিলি কান্নাটা থামিয়ে দিল। কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বোঝার চেষ্টা করলো ঈশান কি বলল। মিলি হেঁচকি তুলছে বারবার। ঈশান আলতো করে মেয়েটাকে জড়িয়ে ধরলো বুকের সাথে। মিলির কান্নাটা থেমে গেল। প্রথমে আলতো করে জড়িয়ে ধরলেও এখন খুব শক্ত করে জড়িয়ে ধরলো মিলিকে। তারপর বলতে লাগলো, একটাবার আমার কথাগুলো ভাবা উচিত ছিল। আপনার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো? আমি আপনাকে সত্যি ভালোবাসি কিনা আপনার এমন কর্মকাণ্ডের জন্য বারবার আপনাকে দূরে সরিয়ে দিয়েছিলাম, না হলে হিতের বিপরীত হতো। কিন্তু আপনি সেটা বোঝার চেষ্টাও করলেন না। সত্যি আপনার কিছু হয়ে গেলে আপনি কেন বোঝার চেষ্টা করলেন না ম্যাডাম? ঈশানের মুখে এরকম কথা শুনে মিলি ওকে ছাড়িয়ে নিয়ে
মুখে হাত দিয়ে আটকে দিল। তারপর বলতে আরম্ভ করলো। তার মানে তুমিও আমাকে ভালোবাসো, তাই না? তাহলে বলো না কেন? আমাকে একটাবার বোঝার চেষ্টাও করো। আমি তোমাকে ছাড়া ভালো থাকতে পারবো না। তাহলে কেন আমাকে কষ্ট দিলে? একটাবার বললেও তো হতো যে আমি এরকম কাজ করতাম না। ঈশান মিলি চোখের পানি মুছে দিল। ওর চোখের পাতায় দুটো কিস করতেই মিলি ঈশানের শার্টটা 2 হাতে খামচে ধরল। ঈশান মেয়েটার কপালে চুমু দিতেই মিলি ওর বুকে মুখ লোকালো আর ফুপিয়ে উঠল। তখনই ঈশান ওর মাথাটা আরও 2 হাত দিয়ে বুকের সাথে চেপে ধরে বলতে লাগলো। আমার স্বাদ ছিল, কিন্তু সাধ্য ছিল না আপনাকে নিজের কাছে রাখার, ভালো রাখার। আমি বুঝতে পারিনি আপনাকে ভালোবেসে ফেলবো, কিন্তু যখন আপনার আব্বুর কাছ থেকে এরকম কিছু শুনলাম খুব বেশি রাগ হচ্ছিল। মনে হচ্ছিল হসপিটালে এসে আগে আপনার গালে 5 আঙ্গুলের দাগ বসাবো, কিন্তু সেটা করতে পারলাম কই। বারবার আমার কাছে এসে আমাকে এমন করে জড়িয়ে ধরে কান্নাকাটি করে আমাকে দুর্বল করে দেন। আমি জানি না আপনার আব্বু এসব মেনে নেবে কিনা, কিন্তু আমার পক্ষে সম্ভব না আপনাকে ভালো রাখা। ম্যাডাম, কেন এরকম পাগলামি করলেন? আপনাকে নিয়ে আমি কি করে ভালো থাকবো? তোমাকে এত কিছু ভাবতে হবে না, শোনো। আব্বু আম্মুর যদি তোমাকে নিয়ে এত বেশি প্রবলেম থাকে তাহলে আমাদেরকে বলে দিক, আমরা বিয়ে করে অন্য কোথাও চলে যাব। দরকার পড়লে আমি নিজের খরচ কমিয়ে দিব, জব করব। তারপরেও আমার তোমাকেই লাগবে। প্রকৃত সুখ টাকা পয়সা নয় ঈশান। সব সুখ শান্তি তো ভালোবাসার মানুষের বুকে মাথা রাখতেই পায়। আজকে আপনার সেটা মনে হবে, কিন্তু কালকে অবাক ঘরে ঢুকলে আপনার এগুলো মাথায় থাকবে না ম্যাডাম। ঈশানের মুখটা বন্ধ করার জন্য মিলি আর কোনো উপায় পেল না। রাগ হচ্ছে খুব ছেলেটার উপর। এত কিছুর পরও কি ওকে মেনে নিতে চাইছে না, নাকি দূরে সরিয়ে রাখতে চাইছে? কথাগুলো ভেবেই এবার মিলি ঈশানকে ছেড়ে দিল। তারপর ওর দিকে তাকিয়ে মুহূর্তের মধ্যে ঈশানের ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া লাগালো। আজকে মিলির স্পর্শটাকে ঈশান আর ইগনোর করতে পারল না। কিছুক্ষণ বাদেই যখন মিলি ফুঁপে উঠল, তখন ঈশান ওর কোমর জড়িয়ে ধরে নিজের সাথে একটু মিশিয়ে নেওয়ার চেষ্টা করলো। মেয়েটা ওর দিকে এগিয়ে আসতেই ঈশান মেয়েটার সাথে রেসপন্স দিতে শুরু করলো। এবার মিলির অনেক বেশি ভালো লাগছে যে ঈশান শেষ পর্যন্ত ওর ভালোবাসার ডাকে সাড়া না দিয়ে পারেনি। সত্যিকারের ভালোবাসা ভালো থাকুক। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।